Assalamu alaikum. Welcome. Today, I will be discussing with the most common thing that deals with the nasal and paranasal air sinuses diseases, that is sinusitis. Sinusitis খুব নন স্পেসিফিক একটা শব্দ, কিন্তু এক্স্যাক্টলি আমরা যদি বলে যে আমি সাইনোসাইটিসে ভুগছি, তা না বলে বলতে হবে যে আমি অ্যাকিউট অথবা ক্রনিক সাইনোসাইটিসে ভুগছি। ইট ক্যান বি ম্যাক্সিলারি সাইনোসাইটিস, ইট ক্যান বি ফ্রন্টাল সাইনোসাইটিস বা ইথমার্ডাল সাইনোসাইটিস। আমরা স্প্যানার্ডাল সাইনোসাইটিস এরকম ইন্ডিভিজুয়াল একটা স্প্যানার্ড সাইনাসের ডিজিজ আছে, একটা ম্যাক্সিলারি সাইনাসের ডিজিজ আছে, বা শুধু ফ্রন্টাল সাইনাসের ডিজিজ আছে, এরকম কিন্তু আমরা প্রায় পেয়ে থাকি। কাজেই আমরা যদি সাইনোসাইটিস বলি, এটা মানে হলো ইনফ্লামেশন অফ দ্য প্যারানাসাল এয়ার সাইনাসেস। প্যারানাসাল এয়ার সাইনাসেসের ইনফ্লামেশন মানে হলো যে প্যারানাসাল এয়ার সাইনাসেসের মিউকোসা যে আছে, মিউকোসাতে ইনফ্লামেশন হয়ে অথবা তার ভেন্টিলেশন বন্ধ হয়ে প্রত্যেকটা সাইনাসের একটা করে অস্টিয়াম আছে যেটা দিয়ে নাকের সাথে যোগাযোগ, নোজের সাথে এই যোগাযোগের প্যাসেজটা যদি কোনো কারণে বন্ধ হয়ে যায়, তাহলে ওখানে সিক্রেশন অনেক জমে, এবং জমে তারপরে আমরা জানি যে কিডনি সিস্টেম সম্পর্কে বা রেনাল সিস্টেম সম্পর্কে, ইউরিনারি সিস্টেম সম্পর্কে একটা ট্রায়াড আছে যে when there is stasis there is infection, and when there is infection there is stone formation। এরকম এখানেও শরীরের সব জায়গায় when there is stasis there is infection, এবং কিছু কিছু জায়গায় যেখানে ক্যালসিয়াম অক্সালেট ফসফেট এগুলো জমে, এগুলোতে স্টেসিস সাবমেন্ডিবুলার গ্ল্যান্ডেও এরকম হয়ে থাকে। কাজে আমরা আজকে প্যারানাসাল এয়ার সাইনাসেসের ইনফেকশন, স্পেশালি ম্যাক্সিলারি সাইনাস, স্প্যানার্ড সাইনাস, ইথমার্ড সাইনাস এবং ফ্রন্টাল সাইনাস, এগুলোর ইনফেকশন নিয়ে কথা বলবো। ফ্রন্টাল সাইনাসের অ্যাকিউট ইনফেকশন ইজ ভেরি ভেরি রেয়ার, এবং কখনো কখনো এটা ম্যাক্সিলারি সাইনাসের বা প্যানসাইনোসাইটিস অন্যান্য সাইনাসের গ্রুপ নিয়ে আসে। কিন্তু কখনো কখনো ক্রনিক ফ্রন্টাল সাইনোসাইটিস যখন হয়, ওইটাকে বলে ফ্রন্টাল মিউকোসিল, মিউকাস মেমব্রেন অনেক মিউকাস কন্টেন্ট অনেক জমে যায় বলে এরকম একটা ডিজিজ। আমরা সুযোগ পেলে পরে কথা বলবো। কিন্তু সাইনোসাইটিসের সম্পর্কে এই জিনিসটা কিন্তু খেয়াল রাখতে হবে। আমি একটা জিনিস আগেও বলেছিলাম একবার, যে ম্যাক্সিলারি সাইনাসগুলো প্যারানাসাল এয়ার সাইনাসগুলোর সম্পর্কে যখনই পরীক্ষায় জিজ্ঞেস করা হয়, তখন কিন্তু এই সুন্দরভাবে যে পেয়ার্ড ম্যাক্সিলারি সাইনাসেস, পেয়ার্ড ফ্রন্টাল সাইনাসেস, পেয়ার্ড স্প্যানোডাল সাইনাসেস এন্ড গ্রুপস অফ ইথমার্ডাল সাইনাসেস, যেখানে অ্যান্টেরিয়র, মিডল এবং পোস্টেরিয়র গ্রুপ অফ ইথমার্ডাল সাইনাস আমাদের আছে, এইভাবে বলাই ভালো। সিঙ্গেল সাইনাসে ইনফেকশন হওয়া, রাইট ম্যাক্সিলারি সাইনোসাইটিস, লেফট ম্যাক্সিলারি সাইনোসাইটিস, বা যে কোনো একটা রাইট স্প্যানোডাল সাইনোসাইটিস অথবা রাইট সাইডের ইথমার্ডাল সাইনোসাইটিস আমরা বলতে পারি। কিন্তু যখন সিঙ্গেল সাইনোসাইটিস ছাড়া যখন সেভারাল সাইনোসাইটিস হয়, তখন এটাকে আমরা বলি মাল্টি সাইনোসাইটিস, যে মাল্টিপল সাইনাস, অনেকগুলো সাইনাস ইনফেকশন। একটা জিনিসকে বলে প্যানসাইনোসাইটিস। প্যানসাইনোসাইটিস মানে হলো অল দি সাইনাসেস অফ হাফ অফ দ্য ফেস। ডান দিকের যদি সবগুলো এফেক্টেড হয়, এটা হলো রাইট প্যানসাইনোসাইটিস। লেফট সাইডের সবগুলো হলো হলো লেফট প্যানসাইনোসাইটিস। এটা ইউনিল্যাটারাল হতে পারে, এটা বাইলেটারাল হতে পারে। সবগুলো একসাথে হলে গ্লোবাল, একদম সবগুলো হলো এরকম যে বাইলেটারাল ম্যাক্সিলারি, বাইলেটারাল প্যানসাইনোসাইটিস, এরকম আমরা বলে থাকি। আমাদের এর জন্য আমরা ম্যাক্সিলারি সাইনোসাইটিস হলো সবচেয়ে কমন সাইনোসাইটিস, এবং ম্যাক্সিলারি সাইনাসের অস্টিয়ামের সাথে মিডল মিয়েটাসে আমি অ্যানাটমি সময় দেখিয়েছিলাম যে ওই মিডল মিয়েটাসের মধ্যে ফ্রন্টাল সাইনাস, ম্যাক্সিলারি সাইনাস, অ্যান্টেরিয়র এবং মিডল গ্রুপ অফ ইথমার্ড সাইনাস এখানে ওপেন করে বলে, পোস্টেরিয়র গ্রুপ সাইনাস ওপেন করে সুপিরিয়র মেটাসে, এবং সুপ্রিম মেটাসের মধ্যে স্প্যানার্ড সাইনাস ওপেন করে ইথমার্ডাল রেসিসের মধ্যে। কাজেই আমরা কিন্তু এই কথা একদম পরিষ্কার যে ম্যাক্সিলারি সাইনাসে কোনো ডিজিজ হলে এটা সিক্রেশনটা যখনই অস্টিয়ামের কাছে আসে, তখন অন্যান্য সাইনাসের অস্টিয়ামগুলো এফেক্টেড হয়ে অন্যান্য সাইনাসগুলো তো এই ডিজিজ চলে যায়, বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায়। এখন আমরা যদি অ্যাকিউট ম্যাক্সিলারি সাইনোসাইটিস এবং ক্রনিক ম্যাক্সিলারি সাইনোসাইটিস সম্পর্কে আলাপ করতে যাই, তাহলে সাইনাসের ইনফেকশনের দুটো সোর্স। কারণ সাইনাস যখন এখানে থাকে, এটা নাকের ভিতর দিয়ে যেতে পারে, দাঁতের ইনফেকশন থেকে যেতে পারে। কাজেই অ্যাকিউট ম্যাক্সিলারি সাইনোসাইটিস অফ নেজাল অরিজিন অলমোস্ট 90% কেসে এই নেজাল অরিজিন হয়ে থাকে। বেশিরভাগ এটা নিয়ে আমরা কথা বলি, কিন্তু এইটা বললে চলবে না যে অ্যাকিউট ম্যাক্সিলারি সাইনোসাইটিস ক্যান বি অফ ডেন্টাল অরিজিন। ক্রনিক ম্যাক্সিলারি সাইনোসাইটিসও একই প্রফেশনেই
নেজাল অরিজিন রাইনাইটিস থেকে, অথবা দাঁতের ইনফেকশন থেকে, টুথ এক্সট্রাকশন থেকেও হয়, ট্রুথের ডেন্টাল রুট ইনফেকশন থেকে হয়, এগুলা সাইনাসের মধ্যে যেয়ে থাকে। কাজেই আমরা যখন সাইনোসাইটিস নিয়ে চিন্তা করি, তখন নাকে যদি কোনো ডিজিজ থাকে, লাইক পলিপ, ডেভিয়েটেড নেজাল সেপ্টাম, কোনো গ্রেনুলোমা, কোনো ফরেন বডি, কোনো রাইনোলিথ, এইটা ট্রিটমেন্ট না করে নাকের ট্রিটমেন্ট করলে যেমন সাইনোসাইটিসের ট্রিটমেন্ট করলে যেমন রোগটা ভালো হবে না, রোগীটা রিপিটেডলি এফেক্টেড হবে, ঠিক ম্যাক্সিলারি সাইনোসাইটিস যদি ডেন্টাল অরিজিন হয়, তাহলে কিন্তু দাঁতের চিকিৎসা যদি একই সাথে না করি, একটা ওরাইন্টাল ফিস্টুলা থাকুক, ডেন্টাল রুট ইনফেকশন হোক, তাহলে কিন্তু এটা আবার হবে। কাজে দুই দিকেই কথা খেয়াল রাখতে হবে যে ইটিওলজি জানার এটাই সবচেয়ে বড় প্রয়োজন, যে আমরা এই যে সাইনোসাইটিসটা এটা কোত্থেকে আসলো। এখন আমরা এখানে কি কি ভাবে হয় সাইনোসাইটিস নেজাল অরিজিন, আর ডেন্টাল অরিজিন তো ডেন্টাল এক্সট্রাকশন অথবা রুট অফ ইনফেকশন অফ দ্য রুট থেকে হয়। কিন্তু একিউট রাইনাইটিস হলো, একিউট ইনফেক্টিভ রাইনাইটিস, প্রথমে ভাইরাল রাইনাইটিস হলো, তারপরে ব্যাকটেরিয়াল রাইনাইটিস হলো, তারপরে বাড়তে যেয়ে ম্যাক্সিলারি সাইনোসাইটিসের দিকে চলে গেল, যেহেতু প্রপারলি ট্রিটমেন্ট করা হয় নাই অথবা অটোমেটিক্যালি বডির ইমিউনিটি কভার করতে পারে নাই, এটা ড্রেনেজ সিস্টেমকে এগুলা হয়ে থাকে। আর নাকের মধ্যে যদি কোনো ফ্র্যাকচার হয়, ব্যারোট্রমা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস। এটা হলো নাকের মধ্যে ছোট্ট একটা পলিপ আছে, ইডেমা আছে, অ্যালার্জি আছে, কোনো কারণে নাকের যে সাইনাসের সাথে নাকের যে কমিউনিকেশন, সাইনাস অস্টিয়াম, এই জায়গার মধ্যে যদি কোনো কিছুর ভালভুলার ব্লকেজ থাকে, তাইলে দেখা যায় ব্যারোট্রমা হলো হাই অল্টিটিউড থেকে লো অল্টিটিউডে নামলে, অথবা লো অল্টিটিউড থেকে হাই অল্টিটিউডে, প্লেনে উঠলে, প্লেন থেকে নামলে, রিপিটলি নামলে, যদি এয়ারক্রাফটটা খুব প্রেশারাইজ না হয়, অথবা যদি কোনো ডিপে আমরা পানির নিচে এরকম ডুবি, তাইলে কোনো কারণে যদি সাইনাসের অস্টিয়ামটা এই কোনো ছোট পলি বা মিউকোসাল ইডেমা অথবা টার্মিনেট যদি ওটার মুখে যে বন্ধ করে দেয়, তাহলে ভিতরে যে বাতাসটা থাকে এটা অ্যাবজর্ব হয়ে গেলে এটাকে আমরা ব্যারোট্রমা। নেগেটিভ প্রেসার হয়, নেগেটিভ প্রেসার হলে চতুর্দিক থেকে মিউকাস আসা, স্পেশালি এক্সুডেট আসা এটার ভিতরে জমে এবং পরবর্তীতে স্ট্যাসিসের কারণে ইনফেকশন হয়। যদি মিউকাস ক্লিয়ারেন্স, তাও আমরা দেখিয়েছিলাম কিভাবে মিউকোসা বিট করে, ম্যাক্সিলারি সাইনাস থেকে মিউকোসার বিটের ডিরেকশন হলো টুয়ার্ডস দি অস্টিয়াম। অস্টিয়ামটা কিন্তু ফ্লোরের সাথে না, যেহেতু অস্টিয়ামটা ফ্লোরের থেকে একটু উপরে, সেই জন্য মিউকাস যদি সিলিয়া যদি মুভ করে বের করে দিতে পারে। অনেক সময় আমরা দেখি সর্দি ঠান্ডা লাগছে, হঠাৎ করে নাক থেকে অনেক বড় একটা কফ বা বেরিয়ে, সিক্রেশন বেরিয়ে আমরা সব পাতলা হয়ে গেছে, এরকম করে যারা খুব খেয়াল করে তারা কিন্তু দেখতে পারে। প্রিডিসপোজিং ফ্যাক্টরস, আমরা বলছিলাম যে অবস্ট্রাকশন অফ দ্য সাইনাস অস্টিয়াম, নেভারিং কোনো ইনফেকশন আশপাশে, ইভেন টনসিলের ইনফেকশন, ইভেন এডিনয়েড থেকেও কিন্তু সাইনাস ইনফেকশন হয়। আর একবার সাইনাসে ইনফেকশন হলে কেমন পথ চিনে যায় এই ব্যাকটেরিয়াটা, কারণ অর্থাৎ একটা ব্যাকগ্রাউন্ড ফ্যাক্টর যেটা, সেটা তো আসলে থাকে। একবার রিলিভ হলো, পরের বার যে রিলিভ নাও হতে পারে, ক্রনিক ইনফেকশন হইতে পারে। আর তাছাড়া জেনারেল ডেভিলিয়েশন মানে হলো নিউট্রিশনাল এবং ইমিউনি যদি কমে যায় মানুষের, মিউকোসিলিয়ারি ডিসঅর্ডার এটার কথা বললাম, ইমিউনো ডিফিসিয়েন্সি বা ইরিটেটিং অ্যাটমসফিয়ারিক কন্ডিশন। অ্যাটমসফিয়ারে যদি আমাদের ঢাকার বাতাসে, বাংলাদেশের বাতাসে ইম্পিউরিটিজ এর পরিমাণ পৃথিবীর অন্যান্য দেশের থেকে অনেক অনেক গুণ বেশি, যার কারণে আমাদের দেশে রাইনাইটিস, সাইনোসাইটিস, অ্যালার্জি, ব্রঙ্কিয়াল অ্যাজমা এই জাতীয় ডিজিজের পরিমাণ অনেক বেশি হয়। অ্যাটমসফিয়ারিক কন্ডিশন আমাদের খুব ফেভারেবল না। ব্যাকটেরিওলজি, এই ব্যাকটেরিয়াগুলোর মধ্যে আমাদের দুই দিকে খেয়াল করতে হবে। ডেন্টাল অরিজিনে যে সমস্ত ব্যাকটেরিয়া, নেজাল অরিজিনে যে সমস্ত ব্যাকটেরিয়া। নেজাল ইনফেকশনের জন্য সাইনোসাইটিস যে সমস্ত ব্যাকটেরিয়া দিয়ে হয়, একদম সেই যেগুলো সবচেয়ে কমন, আমরা আগেও বলেছিলাম, যেগুলো দিয়ে টনসিলের ইনফেকশন হয়, যেগুলো দিয়ে কানের ইনফেকশন হয়। অর্থাৎ আপার রেসপিরেটরি ইনফেকশনের জন্য নিউমোকক্কাই, স্ট্রেপ্টোকক্কাস নিউমোনি বা নিউমোকক্কাই, স্ট্রেপ্টোকক্কাই, স্টেফাইলোকক্কাই, হেমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা, ক্ল্যাপসিয়েলা নিউমোনি অথবা মরিক্সিলা ক্যাটারালিস, এটাও কিন্তু এদিকে একটু কম আসে। টনসিল এবং গলার দিকের ইনফেকশন বা কানের দিকের ইনফেকশনে বেশি যায়, বাট ইট ইজ দেয়ার। এবং ডেন্টাল ইনফেকশনে আমরা জানি দাঁতের রুটের ইনফেকশন বেশিরভাগ এশিয়া কলাই দিয়ে হয়। এই ইকলাই অথবা অ্যানারোবিক স্ট্রেপ্টোকক্কাই, কেমন ব্যাকটেরিয়েডস, এগুলো হলো মেইন অর্গানিজম। ডেন্টাল রুট ইনফেকশন যেগুলো হয়, ফ্লোর অফ দ্য মাউথে, ডেন্টাল রুটে, এই সমস্ত জায়গায় ইনফেকশন হয় ইকলাই, অ্যানারোবিক স্ট্রেপ্টোকক্কাই। স্ট্রেপ্টোকক্কাসের মধ্যে অ্যারোবিক স্ট্রেপ্টোকক্কাস এবং অ্যানারোবিক স্ট্রেপ্টোকক্কাস দুটো আছে, এবং অ্যানারোবিক স্ট্রেপ্টোকক্কাস দিয়ে ডেন্টাল ইনফেকশন গুলা বেশি হয়। এই দুটো অর্গানিজমের নাম একদম মনে রাখাই দরকার।
যে অ্যানারোবিক স্ট্রেপ্টোকক্কাই এবং ইকলাই, কেমন, এগুলো দিয়ে আমরা ইনফেকশনটা হয়ে থাকে। প্যাথোলজি, acute maxillary sinusitis এর প্যাথোলজিটা কিরকম হয়? ইনিশিয়ালি দেয়ার ইজ হাইপারিমিয়া, অর্থাৎ একটা একিউট ইনফ্লামেশন হলে অনেক ভাস্কুলারিটি বাড়ে। হাইপারিমিয়া মানে এখানে রক্ত সরবরাহ বেড়ে যায়, এখানে ইডেমা হয়, সেলুলার ইনফিল্ট্রেশন হয়, মিউকাস প্রোডাকশন বেড়ে যায়, সিরাস প্রোডাকশন বেশি হয়, এবং পরবর্তীতে এই মিউকাস এবং সিরাস এগুলোর উপর যখন ব্যাকটেরিয়া গ্রো করে, তখন ডেড লিউকোসাইটস এর পরিমাণ বেড়ে যায়, তখন আস্তে আস্তে এটা পুরুলেন্ট হয়ে যায়। কাজে স্টেপগুলো গ্রাজুয়ালি হয়, একটা হাইপারিমিয়া হয়, ইডিমা হয়, ক্রনিক ইনফিল্ট্রেশন অফ নিউট্রোফিলস এন্ড নিউট্রোফিলিক লিউকোসাইটস। এখন এই যে গ্ল্যান্ড আছে, গ্ল্যান্ডের মধ্যে ইরিটেশনের কারণে গ্ল্যান্ড এবং ইপিথেলিয়াম, এখানে গ্ল্যান্ডগুলো কি, কিছু কিছু রেসিমোস গ্ল্যান্ড আছে, আর ইপিথেলিয়ামের মধ্যে কিন্তু নিউমেরাস গবলেট সেলস interspersed with in between the mucosa of the respiratory epithelium. আমরা যখন রেসপিরেটরি ইপিথেলিয়াম শব্দটা বলি, তখন কিন্তু একদম নাকের এখান থেকে শুরু করে ব্রঙ্কিয়াল ট্রি পর্যন্ত, অনেকটুকু পর্যন্ত, এটাকে বলি আমরা রেসপিরেটরি ইপিথেলিয়াম। অ্যালভিওলি তো অন্য রকমের ইপিথেলিয়াম, টার্মিনাল রেসপিরেটরি ব্রঙ্কাসের আগ পর্যন্ত রেসপিরেটরি ইপিথেলিয়াম। এবং এই রেসপিরেটরি ইপিথেলিয়ামের একটা ক্যারেক্টার, এক কথায় বলি আমরা, pseudostratified ciliated columnar epithelium interspersed with numerous goblet cells. pseudostratified অর্থাৎ এগুলো লম্বা লম্বা ভার্টিক্যাল সেল, কিন্তু একটা নিউক্লিয়াস উপরে, একটা নিউক্লিয়াস নিচে, একটা নিউক্লিয়াস উপরে, একটা নিউক্লিয়াস নিচে, মনে হয় যেন স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস ইপিথেলিয়াম। এই জন্য সুডোস্ট্র্যাটিফাইড বলে। সুডোস্ট্র্যাটিফাইড মানে ফলস স্ট্র্যাটিফাইড, মনে হয় কয়েক লেয়ার আছে, আসলে এক লেয়ার অফ সেল, এদের নিউক্লিয়াস গুলো উপরে নিচ লেভেল বলে। রেসপিরেটরি ইপিথেলিয়ামের এটাই ক্যারেক্টার, যে pseudostratified ciliated columnar epithelium interspersed with numerous goblet cells, আর এর মধ্যে কিছু ছোট ছোট ব্রাঞ্চিং গ্ল্যান্ড আছে, এক্সোক্রাইন গ্ল্যান্ড, এগুলোকে আমরা বলি রিসিমোস গ্ল্যান্ডস। এই কারণে এই স্ট্রাকচারের মধ্যে এই জিনিস মতো গ্ল্যান্ডের থেকে কিছু ডিজিজ হয়, মিউকাস মেমব্রেনে কিছু ডিজিজ হয়। আমরা যখন ওগুলো নিয়ে আলাপ করব, তখন আমরা বলবো ওগুলোতে যেমন টিউমার হয়, ইনফেকশন হয়। আমরা শুধু আজকে ইনফেকশন নিয়ে কথা বলছি, যে এখানে এক্সুডেশন হয়। আমি স্পেশালি একিউট এবং ক্রনিক ম্যাক্সিলারি সাইনোসাইটিসের আমাদের এই ব্যাকগ্রাউন্ড ডিজিজের সাথে আমরা এটা কিভাবে ডায়াগনোসিস করব এবং কি ট্রিটমেন্ট আজকের দিনের অ্যাডভান্স ট্রিটমেন্ট পর্যন্ত আমি এগুলো একটু ধারণা দিতে চেষ্টা করব, যে একিউট এবং ক্রনিক ম্যাক্সিলারি সাইনোসাইটিস কেমন। আজকে হয়তো ক্লাসটা 5-10 মিনিট লম্বা হইতে পারে, এমনি ঢুকার সময় থেকে আমার একটু ইন্টারনেট দেখলাম যে একটু উইক, স্লো যাচ্ছে। আমি জানি না সবাই এখন ঠিক মতো পাচ্ছে, তবে স্লো হয়তো হতে পারে, আমার থেকে টাইম পরে হতে পারে। এনিওয়ে, আমরা প্যাথোফিজিওলজি অফ দি সাইনোসাইটিস এর আমরা একটা ভিডিও দেখি, যে এটা কিরকম। আমার Sinusitis, also known as sinus infection or rhinosinusitis, is a very common condition where the paranasal sinuses are inflamed, causing congested nose, headache, and facial pain. Paranasal sinuses are air cavities in the bones of the skull. There are 4 pairs of sinuses located at either side of the head. They are the maxillary, frontal, ethmoid, and sphenoid sinuses. The sinuses are lined with respiratory epithelium producing mucus. The mucus drains into the nasal cavity through small openings. Impaired sinus drainage has been associated with inflammation of sinuses. When a sinus is blocked, fluids build up, making it a favorable environment for bacteria or viruses to grow and cause infection. Allergy. Allergens such as pollen, pet dander, may trigger inflammatory response of the mucosa of the nose and sinuses, resulting in excess mucus production, nasal congestion, sneezing, and itching. Infection. Infection usually occurs as a complication of a common cold. Impaired sinus drainage due to inflammation of nasal mucosa during a cold often leads to infection of the sinus itself. Cold-like symptoms plus headache, facial pain, or pressure are common complaints. Other conditions that cause blockage of sinus drainage. These include structural abnormalities such as deviated nasal septum, formation of nasal polyps, sinusitis. কিভাবে হয় আমি এতক্ষণ যা বললাম, এটা ইন ব্রিফ একটা ভিডিওতে এমিনেটেড করে দেখানো হলো। আর ইনফ্যাক্ট অনেকে খেয়াল করে থাকবেন যে আমার ভিডিওটার মধ্যখানে
পালমোরা একটা জিনিস লেখা আছে, এটা হলো যে এটা অনেক বড় একটা ভিডিও, যেটাকে আমি কাট করে ট্রিম করে এই ছোট করে অল্প 1 মিনিট থেকে 2 মিনিটের মধ্যে কেটে নিয়ে তারপরে এটা এডিট করে আনছি। এনিওয়ে, তাহলে আমরা এই প্রেজেন্টেশন, সাইনোসাইটিস হলে কি হয়? আমরা সবাই জানি সাইনোসাইটিস হলে মাথা ধরা হয়, ফেসে হেডেক হয়, ফেশিয়াল ব্যথা হয়। এই যে সাইনোসাইটিসের জন্য মাথা ধরা এবং ফেশিয়াল পেইন, এই জিনিসগুলোই আসলে আমাদের দেখার বিষয়। এবং আমি যখন হেডেক নিয়ে যেদিন কথা বলবো, ওই দিন আরো অন্যান্য ডিজিজ সম্পর্কেও বলবো। আমাদের কারো মাথা ধরলেই আমরা মনে করি সাইনোসাইটিস হয়েছে, এবং স্পেশালি নন মেডিকেল পার্সনরা তাই মনে করে। এবং আমাদের কাছে কখনো এসে রুগীরা আপনার কি হয়েছে, আমার মাথা ব্যথা হয়েছে, এই কথা কখনোই বলে না, বলে কি আমার সাইনোসাইটিস হয়েছে। এবং এই যে আমার সাইনোসাইটিস হয়েছে বললো, সেটাও কিন্তু আমাদেরকে ধরে নিতে হবে। রুগীদের সাথে তো রাগ করে লাভ নাই, কিন্তু রুগীদের সব ধরনের কথা বলার অধিকার আছে, আমাদেরকে শুনে বুঝে আমাদের ট্রিটমেন্টটা দিতে হবে। কেমন কাজে এই পেইন ইন দ্য চিক, যখন ম্যাক্সিলারি সাইনাস গুলো এফেক্ট হয়, তখন চিক এবং চিকে কখনো ইডেমা পর্যন্ত হয়ে যায়, টেন্ডারনেস হয়, একটু দোলে চাপ দিলে, এবং দেখতে হয় যে এভাবে চাপ দিয়ে, তারপর ফ্রন্টাল সাইনাসের এদিকে চাপ দিয়ে, আমরা এদিকে চাপ দিয়ে নাকের গোড়ায় আমরা দেখি যে সাইনাসের ইনফেকশন সত্যি আছে কিনা। ডিসচার্জ ইন দ্য মিডল মিয়েটাস ইন দ্য পোস্টনাসাল স্পেস, নাকের ভিতরে থুডিকাম স্পেকুলাম দিয়ে যদি নাক আমরা দেখি, তাহলে মিডল মিয়েটাস পর্যন্ত কিন্তু দেখা যায়। অনেক সময় দেখা যায় এদিক থেকে পাস ট্রিকল ডাউন করছে। কাজে এটা দেখে, এবং এটা ইএনটি স্পেশালিস্টরাই দেখতে পারে, জেনারেলিস্টরা শুধু দেখবে নাকের মধ্যে সিক্রেশন আসে কিনা, এবং তাকে অনেকবার পরিষ্কার করতে হচ্ছে কিনা, গলার মধ্যে অনেক কফ নামে কিনা। নাকের পিছন দিক দিয়ে যখন গলার মধ্যে যায়, এটাকে আমরা বলি পোস্ট নেজাল ডিপ। কনস্টিটিউশনাল সিমটমস, এটা কিন্তু আমাদের এক কথায় সবাইকে জানা থাকতে হবে। ফিভার, ম্যালেজ, বডি এক, তারপরে মেন্টাল ডিপ্রেশন, উইকনেস, এগুলো একসাথে আমরা বলি কনস্টিটিউশনাল ডিস্টারবেন্স। কিন্তু কখনো কখনো এমনি নেজাল অরিজিন সাইনাসের মধ্যেও কিন্তু দাঁতে পেইন হয় অল্প স্বল্প। আর ডেন্টাল অরিজিন যদি হয়ে থাকে, তাহলে ডেফিনেটলি দাঁতে ব্যথা করে। কাজেই আমরা যখনই নাকের কোনো ডিজিজ করব, তখন অবশ্যই হা করে গলার পিছন দিক দিয়েও দেখবো, দাঁতও দেখবো, প্যালেটও দেখবো। কেমন কাজে নাকের এই এক্সামিনেশনে, থ্রু এক্সামিনেশন কানও দেখবো, কারণ অনেক সাইনাসের ইনফেকশনে স্টেশন টিউব বন্ধ হয়ে কান পর্যন্ত এফেক্টেড হয়। কাজে আমাদের এই এক্সামিনেশনটার সময় যেন এগুলা ভালো করে মনে থাকে। অ্যাকিউট ম্যাক্সিলারি সাইনোসাইটিসের আমাদের প্রিন্সিপাল অফ ট্রিটমেন্ট কি? আমি অ্যাকিউট ম্যাক্সিলারি সাইনোসাইটিস সম্পর্কে খুব সহজ। ট্রিটমেন্ট অফ ইনফেকশন, আমরা একটা অ্যান্টিবায়োটিক দেব, লাইক অ্যামোক্সিসিলিন 500 মিলিগ্রাম 3 times for 10 days, অথবা সিপ্রোফ্লক্সাসিন 500 মিলিগ্রাম 2 times for 10 days, অথবা লিভোফ্লক্সাসিন 500 মিলিগ্রাম ডেইলি ফর 10 days, অথবা সাইনোসাইটিসের জন্য একটু বেশি দিতে হয়। অনেক সময় যাদের রিপিটেডলি হচ্ছে, তাদের অ্যান্টিবায়োটিক আমরা 15 দিন দিয়ে থাকি। কেমন, সেটা হলো যে অ্যান্টিবায়োটিক দিব, অথবা এখন সেপ্টিবুটেন আসছে 400 মিলিগ্রাম ক্যাপসুল, অথবা মক্সিফ্লক্সাসিন, যে কোনোটাই, যে একটা। কিন্তু এক্সামিনিকে বা যে এটা নিয়ে কথা বলছেন, উনি যখনই অ্যান্টিবায়োটিক বলবেন, আপনারা সব সময় একটা অ্যান্টিবায়োটিকের নাম, ডোজ, ডিউরেশন এবং পসিবলি রুট অফ অ্যাপ্লিকেশন, যদি এটা মুখে খাবে এরকম বলে দেয় ভালো। ট্রিটমেন্ট অফ পেইন অ্যানালজেসিক, কেমন হিটের কথা বললাম যে এটা ওরকম হিট না, এটা হলো ওয়ার্ম, মানে গরম না, এখানে যদি একটু ফোমেন্টেশন করলে ভালো লাগবে। অ্যানালজেসিকের মধ্যে প্যারাসিটামল 500 মিলিগ্রাম 3 times, অথবা 1000 মিলিগ্রাম প্যারাসিটামল 2 to 3 times, এরকম করতে হবে। এস্টাবলিশমেন্ট অফ ড্রেনেজ ডিকনজেস্ট্যান্ট, আমি সংক্ষেপে এখানে লিখছি, আমাকে এখানে দুটো জিনিস সম্পর্কে বলবো, একটা হলো লোকাল ডিকনজেস্ট্যান্ট, একটা হলো সিস্টেমিক ডিকনজেস্ট্যান্ট। সিস্টেমিক ডিকনজেস্ট্যান্ট হলো অ্যান্টিহিস্টামিন, একটা অ্যান্টিহিস্টামিন দিতে হবে, এখন রুপার্টিডিন, তারপরে লেভোসিট্রিজিন বা সিট্রিজিন, অথবা ফেক্সোফেনাডিন, যে কোনো এটাই এডিকুয়েট ডোজে। এবং আমরা কিন্তু যাদেরই একবার সাইনাসে ইনফেকশন হয় 15 days থেকে 1 মাস দিয়ে থাকি, কারণ এস্টাবলিশমেন্ট অফ দি ড্রেনেজ একবার, এই জন্য এই কথাটা এইভাবে বলা, যে ড্রেনেজ একবার হলো, এটা কমে গেল, দেখা গেল কারো কারো কয়েকদিনের মধ্যে আবার সমস্যাটা দেখা দিচ্ছে। সেই জন্য সিস্টেমিক ডিকনজেস্ট্যান্ট হলো অ্যান্টিহিস্টামিন। লোকাল ডিকনজেস্ট্যান্ট দিতে হবে, লাইক অক্সিমেটাজোলিন এবং জাইলোমেটাজোলিন। আমি এর আগে একবার কিন্তু অক্সিমেটাজোলিন এবং জাইলোমেটাজোলিন সম্পর্কে কান পড়ানোর সময়ও, নাকের কথা বলার সময়ও কিন্তু ডিটেলস বলেছি, এখন আবার বলবো। সেটা হলো, আমরা যদি জাইলোমেটাজোলিন হাইড্রোক্লোরাইড দিয়ে থাকি, এবং আমরা চিলড্রেন এবং অ্যাডাল্টকে ভাগ করি 12 বছর বয়স দিয়ে। 12 বছরের আগে হলে আমরা ধরি চিলড্রেন, 12 বছরের পরে হলে বলি যে অ্যাডাল্ট। এবং জাইলোমেটাজোলিন যখন দেই, তখন দেই 0.05%, এবং 4 drops 3 times in each nostril
ফর 10 days। এটা 10 থেকে 12 দিনের বেশি এটা দেওয়া যাবে না। আবার যখন অক্সিমেটাজোলিন দিয়ে থাকি তখন কিন্তু 0.025% ইন চিলড্রেন, সেখানেও 4 ফোঁটা করে প্রতি নাকে দিনে 3 বার আমরা 10 দিনের জন্য দিয়ে থাকি। আর যদি অ্যাডাল্ট হয় তাহলে অক্সিমেটাজোলিন যেটা সেটা হবে 0.05%, আর যদি চাইলোমেটাজোলিন হয় সেটা হলো যে 0.1% বা 0.1% যেভাবে বলে, সেটাও কিন্তু 4 ফোঁটা করে দিনে 3 বার। আমরা নাকের মধ্যে যদি 2 ফোঁটা দিই তাহলে টার্বিনেটের মধ্যেই থেকে যাবে, কিন্তু মাথাটা একদম চিত করে এমনি বইতে স্পেশালি লেখা আছে মাক্কা পজিশনে, একদম সেজদা দেওয়ার পজিশনে নাকের মধ্যে দিতে, মাথা চিত করে দিলেও হবে, বালিশে শুয়ে চিত হয়ে দিলেই সবচেয়ে ভালো। এটা মাথাটা ইয়ে করে 4 ফোঁটা করে 3 বার 2 নাকে 10 দিন। এবং এরপরে আরো একটা ডিকনজেশন করা যায় খুবই উপকারী, সেটা হলো স্টিম ইনহেলেশন। পানি উত্তোলনে যে ধোঁয়া উঠে, এইটা পানিতে মেন্থল দেয়া না দেওয়া সম্পর্কে আগে আমি বিস্তারিত বলেছি। মেন্থল, ভিক্স, ইউক্যালিপটাস অয়েল বা টিংসার বেনজয়েন কো, কাজে ওইটা দিয়ে একটু গরম পানির ভাপ নিলে, এবং এটা যে হিট অ্যাপ্লিকেশনের কথা আমরা বলছি, বাইরে থেকে দেওয়া যায়, ভিতরের দিকে হিট দিলে খুবই উপকারী হয়। টু গেট মানে অ্যাকিউট ম্যাক্সিলারি সাইনোসাইটিসের বেস্ট ট্রিটমেন্ট হলো এই 4টা জিনিস। একটা বললাম, একটা অ্যান্টিবায়োটিক, একটা অ্যানালজেসিক, একটা অ্যান্টিহিস্টামিন, আর লোকাল ডিকনজেশন, নাকের ড্রপ অ্যাসোসিয়েটেড উইথ স্টিম ইনহেলেশন। এই 5টা মনে রাখতে পারলে একদম সবারই মনে রাখা উচিত, এবং 5টা জিনিস ঠিক মতো দিলে মানুষের সাথে, আমি বলি একিউট ম্যাক্সিলারি সাইনোসাইটিস একটা রোগী যদি আপনার কাছে কনসালটেশনের জন্য আসে, রোগীকে ট্রিটমেন্ট সম্পর্কে শুধু কেবল ওষুধে লিখে দিয়ে বিদায় করে দেওয়াটা ঠিক না, কারণ ওনাকে এই জিনিসগুলো সম্বন্ধে বুঝিয়ে দেয়া। একটা রোগীর সাথে বেশিক্ষণ কথা বললে রোগীটার সাথে ইন্টারাকশন হয় এবং রোগীটা ভালো মনে করে, এবং রোগী যখন ভালো হয়ে যায় পরবর্তীতে ডেফিনেটলি রোগীর ফিডব্যাক ভালো হয়। কাজেই আর লাস্ট যেটা বললাম, ইফ দি কনজারভেটিভ ট্রিটমেন্ট ফেলস, এটাকে ইরিগেট করে দিতে হয়, এটাকে পরিষ্কার করে দিতে হয়। লিখে রেখেছে সংক্ষেপে PAWO। এটা আমি ভেঙে দিচ্ছি ব্যাপারটা। ইরিগেশন করা মানে বাইল্যাটারাল এন্ট্রাল ওয়াশ আউট, অর্থাৎ 2টা ম্যাক্সিলারি সাইনাস ওয়াশ, তো ম্যাক্সিলারি সাইনাসই করা যায়, ফ্রন্টাল বা ইথময়েডাল সাইনাস বা স্প্যানার্ড সাইনাস ওয়াশ করার নিয়ম নাই। এই যে ম্যাক্সিলারি সাইনাস ওয়াশ আউট বা এন্ট্রাল ওয়াশ আউট, একজনের যদি রাইট সাইডের ম্যাক্সিলারি সাইনাস ওপাসিটি হয় বা হেজিনেস হয়, অথবা লেফট সাইনাসে হয়, বাই প্রিন্সিপাল অনেকদিন থেকে প্রচলিত আছে যে 2টা নাকি ওয়াশ করে দেওয়া উচিত, যদিও এটা ওভারডান হয়। আমি 2টো নাকে করে থাকি, কারণ ওটাতে অল্প রোগও থাকতে পারে, অথবা একদম ক্লিয়ার থাকলেও কোনো সময় দেখা যায়, আমাকে আমার স্যাররা বলছিলেন, আমার মনে আছে, যে একটা নাক যে ওয়াশ করলাম, এক্সরে করে যদি দেখা গেল একটা, এক্সরেতে যদি কোনো সময় ডান বামের ভুল হয়ে থাকে, 50টা বা 100টা রোগীতেও যদি একটা ভুল হয়, তাহলে কিন্তু সাইনাসের এই জিনিসটা আমাদের মিস হয়ে যাবে। কাজেই যখন ওয়াশ করতে ধরলাম তখন 2টাই করে দেব। আমি কিন্তু আপনাদেরকে এই বাইলেটারাল এন্টাল ওয়াশ আউট বা ম্যাক্সিলারি সাইনাস ওয়াশ আউটের ভিডিও দেখাবো। জিনিসটা হলো, প্রথমে সংক্ষেপে এটুকু বলি যে নাকের ভিতরে অবশ করতে হয়। অবশ করার জন্য লোকাল স্প্রে দিয়ে অবশ করা যায়, অথবা জপসন প্রোবের মধ্যে কটন দিয়ে ইনফেরিয়র মিয়েটাসের মধ্যে, কারণ আমরা যাবো ইনফেরিয়র মিয়েটাস দিয়ে ম্যাক্সিলারি সাইনাসের দিকে, করসপন্ডিং হোমোলেটারাল ট্র্যাগাসের ডিরেকশনে আমরা ক্যানুলা ঢুকাবো। কেমন, এটা আমি দেখাচ্ছি কিভাবে এটা যায়। ক্রনিক ম্যাক্সিলারি সাইনোসাইটিস যেটা, আমরা ওটার ভিডিও দেখাবো আপনাদেরকে। ক্রনিক ম্যাক্সিলারি সাইনোসাইটিস সিঙ্গেল অথবা রিপিটেড অ্যাটাক অফ একিউট সাইনোসাইটিস হলে আমরা এটাকে বলি ক্রনিক ম্যাক্সিলারি সাইনোসাইটিস। এটা হাইপারট্রফিক সাইনোসাইটিস হতে পারে, অ্যাট্রফিক সাইনোসাইটিস হতে পারে, এখানে ইডেমা হয়, ক্রনিক ইনফ্ল্যামেটরি অবস্থা, এখানে ক্রনিক ইনফ্ল্যামেশনের জন্য সেলুলার ইনফিলট্রেট হয়, সাবমিউকোসাতে মিউকাস মেমব্রেনের নিচে ফাইব্রোসিস হয়, ইপিথেলিয়াল মেটাপ্লাসিয়া হয়, গ্ল্যান্ডুলার হাইপারপ্লাসিয়া এবং সিস্ট ফরমেশন, কখনো মিউকোসাতে আলসারেশন হয়। এই যে ইডেমা, ক্রনিক ইনফ্ল্যামেটরি, সেলুলার ইনফিলট্রেশন, ক্রনিক ইনফ্ল্যামেশন সম্পর্কে আমরা সবাই জানি, তবু আমরা এই কথাগুলো বললাম যে ইপিথেলিয়াল মেটাপ্লাসিয়া, অর্থাৎ আমাদের যে এখানে স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস ইপিথেলিয়াম আছে, এগুলো কিন্তু মেটাপ্লাস্টিক চেঞ্জ হয়ে কখনো স্কোয়ামাসের দিকে চলে যায়, অথবা কলামনার ইপিথেলিয়াম হয়ে যায়। কেমন, এখানে গ্ল্যান্ডুলার ইপিথেলিয়াম আছে, সেগুলো হাইপারপ্লাসিয়া হয়। যখনই ক্রনিক ইনফ্ল্যামেশন হয়, আগে যতগুলো রেসিমোস গ্ল্যান্ড ছিল, গ্ল্যান্ডের পরিমাণ বেড়ে যায়, সিক্রেশন বেড়ে যায়। ক্রনিক সাইনাসাইটিস রোগী সারাক্ষণ খক করে গলার মধ্যে কফ আসে, কারণ ইনফ্ল্যামেশনের কারণে গ্ল্যান্ডের পরিমাণ বেড়ে যাওয়াতে, গবলেট সেলের সিক্রেশন বেড়ে যাওয়াতে, ইরিটেশনের কারণে অনেক বেশি সিক্রেশন হয়, এবং সিক্রেশন সাইনাসকে ভর্তি করে দিয়ে ওভারফ্লো হয়ে নাকের ভিতরে আসে, মিউকোসাতে আলসারেশনও থাকে। কাজেই এই ক্রনিক ম্যাক্সিলারি সাইনোসাইটিসের প্যাথোলজিটা এবং প্রেজেন্টেশনটা আমাদেরকে জানা দরকার।
আমি অ্যাকিউট ম্যাক্সিলারি সাইনোসাইটিসও ওয়েন্ট্রাল ওয়াশ আউট করা হয়, ক্রনিক ম্যাক্সিলারি সাইনোসাইটিসও ওয়েন্ট্রাল ওয়াশ আউট করা হয়। একবার বা দুইবার করলে যদি ভালো না হয় ওদেরকে পরে সার্জিক্যাল প্রসিডিউরে আমরা চলে যাই, এবং এটা একটা মানে লেস ইনভেসিভ, এটা একটা সার্জিক্যাল প্রসিডিউর বটে, কিন্তু লোকাল অ্যানেস্থেসিয়া দিয়ে করা হয় বলে আমি এটাকে ওইভাবে নিচ্ছি না। আমি সবগুলো অপারেশন দেখাবো, এবং আজকে হাইয়ার টেকনোলজি অফ ডেভেলপমেন্ট অফ সাইনাস ট্রিটমেন্ট, কারণ আমরাও যখন ডাক্তারিতে পড়ছি তখনও শুনে আসছি যে সাইনোসাইটিস হলে চিকিৎসা করলে আর ভালো হয় না, কিন্তু এখন ভালো হওয়ার চিকিৎসাগুলো আসছে, আমি আপনাদেরকে দেখাবো। ক্লিনিক্যাল ফিচারের মধ্যে অ্যাকিউট ম্যাক্সিলারি সাইনোসাইটিসের মতোই কিন্তু ক্রনিক ম্যাক্সিলারি সাইনোসাইটিস, বাট এখানে কিন্তু বরং সিভিয়ারিটি কম। অ্যাকিউট যখন হয় তখন জ্বরও থাকে, মাথা ব্যথা থাকে, কাশি থাকে, কফ থাকে, আগে সর্দি ঠান্ডা লাগছিল এগুলার সাইন থাকে, নাকি দিয়ে অনেক বেশি পাকা সর্দি আসে, গলার মধ্যে সর্দি আসে, ওগুলো হলো অ্যাকিউটের। ক্রনিকে কিন্তু একই জিনিস, লাইক অ্যাকিউট বাট লেসার ইন ডিগ্রি, কেমন পরিমাণে কমে যায়। পোস্টনাজাল ডিসচার্জ ইউজুয়াল, বাট এটা একটু একটু করে থাকতেই থাকে। এদের নাক মাথা ধরা, নাক বন্ধ থাকা এবং অনেকদিন থাকার কারণে অ্যানেসমিয়া, স্মেল সেন্সটাও চলে যায়। কনস্টিটিউশনাল ডিস্টারবেন্স অলমোস্ট নর্মাল হয়ে যায় অনেকদিন থাকতে থাকতে, যে এই যে বডি এক, ম্যালেজ, হেডেক এগুলো আর থাকে না। ক্রনিক সাইনোসাইটিসের জন্য শুধু মাথার মধ্যেই এই গন্ডগোলটা, সাইনাসে, ফেসে এগুলাই থেকে যায়। লোকাল ট্রিটমেন্ট আমরা আগের মতো বলেছি, ডিকনজেস্ট্যান্ট, সিস্টেমিক এবং লোকাল। সিস্টেমিক বলতে আমরা অ্যান্টিহিস্টামিন বুঝি, লোকালের জন্য অক্সিমেটাজোলিন অথবা জাইলোমেটাজোলিন, এরকম একটা দিনের 10 থেকে 12 দিনের জন্য আমরা দিয়ে থাকি 4-5 ফোঁটা করে 2 নাকে। অ্যান্টিবায়োটিক একটু লম্বা দিয়ে থাকি ক্রনিকের জন্য 2 সপ্তাহ। কোনো সময় কেউ রিকমেন্ড করে আপনি যদি সিপ্রোফ্লক্সাসিন দিতে চান 500 মিলিগ্রাম বিডি ফর 2 উইকস, আরো 2 সপ্তাহ 250 মিলিগ্রাম বিডি দিতে পারেন, যে ক্রনিক একটু রেসিডুয়াল ইনফ্লামেশন থাকলে সেটাও যেন চলে যায়। কারণ ক্রনিক ম্যাক্সিলারি সাইনোসাইটিস বেশিরভাগ ক্ষেত্রে সার্জারি করা লাগে, সার্জারিতে যেন না লাগে। একটা মানুষকে একটা অ্যান্টিবায়োটিক বেশি দিন দিলে তাকে কিন্তু কিছু জিনিস বলে দিতে হয়, বেশি করে পানি খাবেন, খেয়াল করবেন কোনো অসুবিধা হয় কিনা। ইরিগেশন বাই রিপিটেড পাংচার, মানে আমরা এটা বলি যে এন্ট্রাল ওয়াশ আউটটা একবার বা দুইবার করতে হয়। একটা কনজারভেটিভ ট্রিটমেন্ট দিলাম, ভালো হলো না, তখন আমরা একটা ইরিগেশন করলাম। আগে বলা হয়তো 2বার করলে বা 3বার করলে যদি ফেলিউর হয়, এখন বলে যে একবারে যদি ফেলিউর হয়, এটা যে আবার দেখা যায়, তাহলে আমরা সাইনাসের অপারেশনের দিকে চলে যাওয়া উচিত। সাইনাস অপারেশন গুলো কিরকম আমরা জানবো। আগে থেকে যে অপারেশন গুলো প্রচলিত আছে, ইন্ট্রানেজাল অ্যান্ট্রোস্টমি। ইন্টারনাল অ্যান্ট্রোস্টমি আমরা এখন আর খুব একটা করি না, বিকজ এতে করে পেশেন্টের সিমটম রিলিভ হয় না। নাকের মধ্যে ডেভিয়েটেড নেজাল সেপ্টাম থাকুক, টার্বিনেট হেপাটোপি থাকুক, নাকের কজেটিভ ডিজিজটা ট্রিটমেন্ট করার পরে আমরা নাকের ভিতর দিয়ে আমরা ইনফিরিয়র মিয়েটাসের মধ্যে আমরা এখানে কেটে বড় করে একটা ছিদ্র করে দেই। এটা লাক্স ফোর্সের দিয়ে করে দেওয়া যায়, অথবা হ্যামার গাউস দিয়ে করে দেওয়া যায়, এটা করে দেয়, অথবা হারপুন পাওয়া যায়, যে হারপুন দিয়ে এটা করা হয়, এরকম ইনস্ট্রুমেন্ট আছে। ইন্ট্রানেজাল অ্যান্ট্রোস্টমি, ইন্টারনাল অ্যান্ট্রোস্টমি পার্ট কিন্তু এটা অ্যাজ এ পার্ট অফ দি সাবলেভিয়াল অ্যান্ট্রোস্টমির কার্ডোয়েলাগ অপারেশন। এটাও আমি সাবলেভিয়াল অ্যান্ট্রোস্টমি। আরেকটা অপারেশনের নাম হলো, আসেন আমরা বুঝি, এটা বললাম ইন্টারনাল অ্যান্ট্রোস্টমি, নাকের ভিতর দিয়ে করা। আর একটা হলো সাবলেভিয়াল অ্যান্ট্রোস্টমি, লেভিয়াম মানে ঠোঁট, হ্যাঁ, উপরের ঠোঁট, নিচের ঠোঁট, উপরের ঠোঁটের নিচে দিয়ে হলে সাবলেভিয়াল। এবং এই সাবলেভিয়াল অ্যান্ট্রোস্টমির একটা ভিডিও আমি আপনাকে দেখাবো। এখানে যে আমি 3টা অপারেশনের কথা লিখলাম, 4টা অপারেশন আছে। আমি ইন্টারনেজাল অ্যান্ট্রোস্টমি খুব সিম্পল, এটা দেখানোর কিছু নাই। নাকের ভিতর দিয়ে লাইট দিয়ে দেখে মিডল মিয়েটাসটাকে ভেঙে দিয়ে, বা একটা হারপুন পাওয়া যায় ওটা দিয়ে কেটে করে দেওয়া যায়, বা লাক্স দিয়েও করা যায়। কিন্তু 3টা এন্ট্রাল পাংচার, এন্ট্রাল ওয়াশ আউট অনেকেই শুনবেন, একটু কষ্টকর, কারণ এটা জিএ দিয়ে করা হয় না, লোকাল দিয়ে করা হয় সবসময়, কারণ অল্প একটু কাজ, এই জন্য জিএ এর কিছু কমপ্লিকেশন আমরা নিতে চাই না। সাবলেভিয়াল অ্যান্ট্রোস্টমিও লোকালিও করা যায়, জিএ দিয়েও করা যায়, তবে লোকাল দিয়ে করতে অনেকে অ্যালাউ করে না, যেহেতু একটু পেইনফুল সার্জারি। সাবলেভিয়াল অ্যান্ট্রোস্টমি এবং এফএস, ফাংশনাল এন্ডোস্কোপিক সাইনাস সার্জারি। ফাংশনাল এন্ডোস্কোপিক সাইনাস সার্জারি আর কার্ডোয়েলাগ অপারেশন, এটা কার্ডোয়েলাগ অপারেশন অথবা সাবলেভিয়াল অ্যান্ট্রোস্টমি। যে প্রসিডিউরটা, জিনিসটা, বেসিক প্রিন্সিপালটা হলো, ঠোঁটের নিচে দিয়ে মিউকাস মেমব্রেনকে কেটে হাড্ডিতে ওপেন করে ক্যানাইন ফোসা দিয়ে ভেঙে ছোট্ট একটা ছিদ্র করে ম্যাক্সিলারি সাইনাসের ভিতরে ঢুকে ম্যাক্সিলারি সাইনাসের যে রোগ থাকে, পাস থাকুক, গ্রানুলোমা থাকুক, ইনফেকশন থাকুক, ফরেন বডি থাকুক, ট্রমার ম্যাটেরিয়াল থাকুক, যাই থাকুক, ওগুলা রিমুভ করে দিয়ে ইন্টারনেজাল অ্যান্ট্রোস্টমি। নাকের দিকে একটা ছিদ্র করে না দিলে সাইনাস আর ক্লিয়ার হবে না, কারণ সাইনাসের নর্মাল অস্টিয়ামটা উপরের দিকে ফ্লোর থেকে,
আমরা যখন নাকের সাইনাসের ভিতরে ঢুকে যখন এখান থেকে ক্লিন করলাম, এটার মিউকোসা এবং তার সিলিয়া গুলা নষ্ট হয়ে গেল, তখন কিন্তু পরবর্তীতে ইন্টারনাল অ্যান্টোস্টমি না করে দিলে ক্রনিক সাইনোসাইটিস আবার কন্টিনিউ করবে। কাজেই এটা পরিষ্কার করে দিতে হয়। এটা হলো বেসিক প্রিন্সিপাল। আমি অপারেশনগুলো দেখাবো একটু পরে। আর ফ্যাস হলো ফাংশনাল এন্ডোস্কোপিক সাইনাস সার্জারি। ফাংশনাল এন্ডোস্কোপিক সাইনাস সার্জারি, এন্ডোস্কোপিক মানে নাকের ভিতর দিয়ে টেলিস্কোপ ঢুকিয়ে ম্যাক্সিলারি সাইনাস, ইথময়েডাল সাইনাস, ফ্রন্টাল সাইনাস, স্পেনাইডাল সাইনাস, সবগুলো সাইনাসকে অস্টিয়ামকে ফলো করে, স্ট্রাকচার ফলো করে ক্লিয়ার করে দিতে হবে টু রিকভারি অফ ইটস ফাংশন। একটা বড় ক্যাভিটি করে সবগুলো যোগাযোগ করে দিতে হবে। কেমন? যোগাযোগ করে দিলে আর কখনো সাইনোসাইটিস হবে না। নর্মালি ম্যাক্সিলারি সাইনাসের সাথে যে নর্মাল অস্টিয়াম আছে, এটা 2 to 3 মিলিমিটার বড়। এটাকে যদি আমরা অপারেশন করে 1/2 ইঞ্চি থেকে 1 ইঞ্চি সাইজ করে দিই ভার্টিক্যালি এবং হরিজন্টালি, যতই ইনফেকশন হোক আর যতই ইডেমা হোক, এটা আর ফুলে কখনো বন্ধ করতে পারবে না। কাজে সাইনাস ইজ ওপেন টুয়ার্ডস দ্য নোজ এবং এই সাইনোসাইটিস আর কোনোদিন হবে না। যদি কারো রিপিটেডলি পলিফয় গ্রানুলোমা হয়, সেগুলো অন্য ডিজিজ, সেগুলো সাইনোসাইটিসের ব্যাকগ্রাউন্ড হিসেবে আসলে কোনো সময় দেখা যায় যে এটা সাইনাসকে এফেক্ট করতেছে, আবার রিপিটেডলি হচ্ছে সার্জারির পরেও, কিন্তু এটা মানে সিভিয়ার পলিফোসিস কিছু কিছু ডিজিজ হয় সেরকম, কিন্তু এমনিতে ম্যাক্সিলারি সাইনাস যাদের অন্য কোনো অসুবিধা থাকে না, তাদের এগুলা হয় না। আমি জানি না ভিডিওগুলো ঠিক মতো যাবে কিনা, আপনারা দেখতে পারবেন কিনা। এইটা হলো টিলিলিসিস অ্যান্ট্রাল ওয়াশিং ট্রকার এন্ড ক্যানুলা। এটা দিয়ে অ্যান্ট্রাল ওয়াশ আউট করা হয়। এখানে দেখেন কয়েকটা ছোট ছোট জিনিস আছে, আমি দেখাই, আপনারা সবাই দেখেছেন, দেখলেই প্রাথমিকভাবে ভয় লাগে। খুব শার্প, এটার খুব শার্প, এটা হলো হ্যান্ডেল, আর এটা হলো ক্যানুলা, এটা হলো ক্যানুলা, আর এটা হলো ট্রকার। এটা বাইর করে দেখানো হলো, এটা ভিতরে আমরা লাগালাম। আর আমরা কিন্তু এই যে এটা ভিতরে ঢুকানোর পরে আমরা সিরিঞ্জ দিয়ে, অথবা হিগিনসন সিরিঞ্জ হোক, ওই যে লাল একটা টিউবের মতো সিরিঞ্জ দেখিয়েছিলাম, হিগিনসন সিরিঞ্জ অথবা 50 সিসি সিরিঞ্জের পানি দিয়ে আমরা এটা পরিষ্কার করে থাকি সাইনাস থেকে। কিন্তু এখানে ছোট ছোট দুইটা টিউবের মতো আছে, এগুলো হলো স্যালাইন টিউব কেটে রাখছি। উদ্দেশ্য হলো যে যদি সিরিঞ্জের অনেকগুলো আছে যে সিরিঞ্জের মুখের মধ্যে সুন্দরভাবে মিলে যায়, অনেকগুলো আছে যে মিলে না, এটা একটু মোটা, তখন সিরিঞ্জের মাথার মধ্যে একটু স্যালাইন টিউব কেটে লাগাইয়া ওখানে দিলে কানেকশনটা খুব সুন্দর হয়। কাজে এটার নাম হলো টিলিলিসিস অ্যান্ট্রাল ওয়াশিং ট্রকার অ্যান্ড ক্যানুলা। কেমন? এটা দিয়ে আমরা ম্যাক্সিলারি সাইনাস ওয়াশ আউট করে থাকি। এই যে এখানে দেখেন যে প্রিন্সিপালটা হলো এটা ইনফেরিয়র টার্বিনেট, আর এটা হলো ইনফেরিয়র মিয়েটাস। এখানে হাড্ডিটা ফুটা করে আমরা অ্যান্ট্রাল ওয়াশিং ট্রকার অ্যান্ড ক্যানুলা এটার ভিতরে ঢুকাইয়া ট্রকারটা বের করে ফেলে ক্যানুলাটা থেকে এখানে সিরিঞ্জ দিয়ে, এই যে এখানে দেখেন এই সিরিঞ্জ দিয়ে আমরা এটার ভিতরে যে একটা ঢুকাইছেন, এবার ওটার থেকে ঢুকাইয়া এখানে পানি দিয়ে, কি পানি দিতে হয়, আইদার ডিস্টিলড ওয়াটার অথবা নরমাল স্যালাইন ইন বডি টেম্পারেচার। পানি কিন্তু একটু উষুম গরম করে বডি টেম্পারেচারের কাছাকাছি নিয়ে না দিলে ক্যালোরিক এফেক্ট হতে পারে। এটাকে আমরা বলি অ্যান্ট্রাল ওয়াশ আউট, মেবি রাইট অ্যান্ট্রাল ওয়াশ আউট, মেবি লেফট অ্যান্ট্রাল ওয়াশ আউট, মেবি বাইলেটারাল অ্যান্ট্রাল ওয়াশ আউট। কাজেই প্রিন্সিপালটা হলো এরকম, এটা হলো আমি স্কেচ দেখালাম, এবং এই প্রসিডিউরটা হলো এরকম করে আমরা শোয়া নেই, শোয়া নিয়ে নাকের ভিতরে, এবং ডিরেকশনটা হয় যে ইনফেরিয়র মিয়েটাস দিয়ে, এই যে ইনফেরিয়র মিয়েটাস দিয়ে ইয়ার ডিরেকশনটা থাকে হোমোলেটারাল ট্র্যাগাস, সেম সাইডের ট্র্যাগাসের ডিরেকশনে, অথবা অনেকে বলে থাকে যে এটা ট্র্যাগাস থেকে শুরু করে আপনার অ্যাঙ্গেল অফ দ্য ম্যান্ডিবল, সরি, ট্র্যাগাস থেকে শুরু করে অরবিটাল অ্যাঙ্গেলের যে কোণা পর্যন্ত এই ডিরেকশনে দেওয়া যায়। একদম হোমোলেটারাল ট্র্যাগাস হলো বেস্ট ডিরেকশন। এভাবে আমরা অ্যান্ট্রাল ওয়াশ আউট করে থাকি। এটা একটা আমি ভিডিও আছে, একটা আমি দেখাবো। এই যে একটা অ্যান্ট্রাল বাইলেটারাল অ্যান্ট্রাল ওয়াশ আউট, এবং এখানে এই প্রথমে আমরা যেটা করব সেটা হলো যে অবশ করে দেব, অবশ করে দিয়ে দেখেন এটাকে একটু করে একটু আপনারা খেয়াল করে দেখলেন যে একটু রিলিজ হয়ে জায়গা, মানে সাইনাসের টোকারটা বের করে ফেললাম, ক্যানুলাটা রয়ে গেল, ক্যানুলার মধ্যে আমরা স্যালাইন দিয়ে বডি টেম্পারেচার এটা ওয়াশ করে দিলাম, এই যে এটার মধ্যে সিরিঞ্জ দিয়ে পানি দিয়ে পরিষ্কার করে দিলাম। প্রথমে আমরা একটু নিয়ে নিতে পারি ফুড, যদি এখন বড় আসে, সিএস করার জন্য, পালসার সেন্সিটিভিটি করার জন্য। টপ করে সাইনাসের ভিতরে যে জমা পানিগুলো আসতে থাকে, ফুড আসতে থাকে, কাজ আসতে থাকে।
আমি আগে আপনাদেরকে সাইনাসের এক্সরে গুলো ভালো করে দেখিয়েছিলাম, সেই জন্য আজকে আর এটা রিপিট করলাম না। এই যে এদিক দিয়ে দিলে কোন দিকে গেল, ইনফিরিয়র মেটাস হয়ে ম্যাক্সিলারি সাইনাসে যায়, আবার এই যে পাস এসে পড়লো। যেমন অনেক মিউকোপাস অনেক জমে থাকে, এগুলো আসলে আমরা এইভাবে একটু কষ্ট হয়। হ্যাঁ, আমরা বলি পেশেন্টের বেশিরভাগ ক্ষেত্রে চোখ বন্ধ করে দিলে পেশেন্ট কমফোর্টেবল ফিল করে, মানে একটু পেশেন্ট কনসেন্ট্রেট করে যে হ্যাঁ একটা প্রসিডিউর হবে, কাজেই আমরা এটা তখন না হলে পেশেন্ট অনেক সময় হ্যাঁ দিয়ে কোনো রক্ত আসে, কাজেই কোনো অসুবিধা নেই, একটু তুলে দিয়ে রাখলে কয়েক মিনিটের মধ্যে এটা বন্ধ হয়ে যায়। কেমন নাকের মধ্যে এটা ইয়ে করলে এখানে উনি ওই যে এটার গোড়ার মধ্যে হাত দিয়ে ধরে রাখা দরকার ছিল, তাহলে দিলে পেশেন্ট আরো ইজি। এবং এটা আমরা বের করে ফেলি, বের করলে কয়েক ফোঁটা, এটা হলো অ্যান্টাল ওয়াশ আউট এবং বাইলেটারাল অ্যান্টাল ওয়াশ আউট, দুই দিকে আমরা করে থাকি এটা। কাজেই এটা অ্যাকিউট ম্যাক্সিলারি সাইনোসাইটিস যখন আনরিজলভড হয় তখন আমরা এটা করি, অথবা ক্রনিক ম্যাক্সিলারি সাইনোসাইটিসে মিনিমাম একবার থেকে দুইবার এই সাইনাস ওয়াশ আউট করা যেতে পারে। কিন্তু আমরা যখন এক্সরে দেখে বা সিটি স্ক্যান দেখে বুঝে ফেলি যে এটা কিন্তু আর ভালো হবে না, তখন আমরা কিন্তু পেশেন্টকে সরাসরি বলি যে আপনি একসাথে অপারেশন করে ফেলেন, কারণ এই কষ্টগুলো করে আপনার এটা। আর অনেকেই কিন্তু এই কষ্টটা নিতে চায় না, যে এত আমাদের জিয়ে দিয়ে করে না, জিয়ে দিয়ে কিছু করলে তো এটা একবারই করে ফেলা উচিত। হ্যাঁ, কার্ল ডয়লাগ অপারেশনের আমি যেটার কথা বলছিলাম সাবলেভিয়াল অ্যান্ট্রোস্টমি, এটাও আন্ডার জেনারেল অ্যানেস্থেসিয়া করা হয়, লোকাল অ্যানেস্থেসিয়া দিয়েও করা যায়। এবং সাবলেভিয়াল অ্যান্ট্রোস্টমির সাথে যদি নাকে কোনো ডিভিয়েটেড নেজাল সেপ্টাম টার্মিনেট কিছু থাকে অথবা ডেন্টাল কোনো প্রবলেম থাকে, তাহলে কিন্তু আমরা এটা ইয়ে করে নেই। কাজে এই অপারেশনটা আমার মনে হয় একটু প্রথমে একটু চিকে এদিকে ওয়াশ করে নিলাম আমরা জেনারেল অ্যানেস্থেসিয়া দিয়ে, যেহেতু gingival fold is infiltrated with 2% xylocaine, 1 in 200,000 adrenaline, একটু আমাদের 1 in 50,000 থেকে 1 in 200,000 adrenaline পাওয়া যায়। এই যে সাবলেভিয়াল জিঞ্জিনোলেভিয়াল ফোল্ড, লেবিয়াম মানে লিফ, আর জিঞ্জিভা এবং লেবিয়ালের যে ফোল্ড আছে ওখানে আমরা একটু ইয়ে দিলাম, লোকাল অ্যানাস্থেসিয়া দিয়ে ইনফিলট্রেট করে নিলাম। আমরা জিয়ে দিয়ে করার সময় ওইটা করি, লোকাল অ্যানাস্থেসিয়া দিয়ে করার সময় এটা করি, তাতে করে ব্লিডিং কম হয়। ইনসিশনটা জিঞ্জিভ্যাল ফোল্ড থেকে 3 মিটার অ্যাবভ, স্টার্টিং ফ্রম দ্য ক্যানাইন রিজ 4 মিলিমিটার, 3 to 3.5 to 4 মিলিমিটার প্যারালাল টু দ্য টিথ আফটার সেকেন্ড মোলার টিথ পর্যন্ত এখান থেকে একটা ইনসিশন দিতে হবে। ইনসিশন দিয়ে আমরা এটা কেটে তারপরে এই পেরিওস্টিয়াল এলিভেটর দিয়ে ওই জায়গাটা তুলে তারপরে ওখানে একটা এটা হলো সাবলেভিয়াল অ্যাপ্রোচ। অনেকগুলো অপারেশনে লাগে সাবলেভিয়াল অপারেশন বা কার্ডিওলাগ অপারেশন। এটার একটা মডিফিকেশনও আছে, এটাকে ড্যানকার্টস অপারেশন বলে। সেখানে দেখা যায় যে ওই যে নাক এবং সাইনাসের মধ্যখানে যে বনি ব্রিজটা এটা রিমুভ করে ফেলতে হবে। যে আমরা যখন এই অপারেশন জন্য এই যে পেরিওস্টিয়াম এলিভেটর দিয়ে আমরা এখানে একদম পরিষ্কার করে ফেললাম, ক্যানাইন ফোসাটা এক্সপোজ করলাম। ক্যানাইন ফোসা এখানে এই যে এখানে এই এখন থিনেস্ট পার্ট অফ দ্য বোন ইজ ক্যানাইন ফোসা। যেমন এটা এক্সপোজ করলে সাইনাস ইজ এন্টার্ড থ্রু দ্য ক্যানাইন ফোসা। এটা এক্সপোজ করলে এটা জায়গাটা ব্লু, পুরো জায়গাটা সাদা, কিন্তু ক্যানাইন ফোসাটা দেখা যায় ব্লু। আমি অনেক করেছি তো অপারেশন, আমি জানি এই কালারটা ব্লু বিকজ এটা থিনেস্ট পার্ট, ভিতরে পানি আছে, পুজ আছে, যাই আছে। এবং এটাকে আমরা এমআর এন্ড গাউস দিয়ে অথবা ড্রিল দিয়ে যে কোনো দিকে কিছু দিয়ে এই বোনটা আমরা কেটে দিলাম এবং কেটে একটা ছিদ্র করে ফেললাম এবং পরবর্তীতে ছিদ্রটা একটু বড় করে নিলাম যাতে করে আমাদের লাক্স ফোর্সেপের মাথা ঢুকে। এবং আমরা যখন এদিকে লাইট দিয়ে দেখি তখন আমরা ওটা বোনি ওপেনিং এনলার্জ হাজেক্স ফোর্সেপ, হাজেক্স মাউস ফোর্সেপ দিয়ে করা যাবে, লাক্স দিয়ে করা যাবে, ক্যারিয়ার ফোর্সেপ দিয়ে করা যাবে, অনেক ফোর্সেপ আছে যেগুলা এই কাজ করা যায়। এই যে এখানে একটা ছিদ্র হয়ে গেল এবং এই ছিদ্র দিয়ে ম্যাক্সিলারি অ্যান্ট্রামের মধ্যে ঢুকলাম। অ্যান্ট্রামের ভিতরে পাজ আছে, মিউকাস আছে, যত ডিজিজ আছে সব রিমুভ করলাম। রিমুভ করে নাকের সাথে একটা যোগাযোগ, ওয়ান্স দি সাইনাস এক্সপোজ ডিজায়ার্ড প্রসিডিউর ইজ ডান। অনেকগুলো রোগ, শুধু যে ক্রনিক ম্যাক্সিলারি সাইনাসাইটিসের জন্য করা হয় তা না, ওখানে কোনো ফরেন বডি থাকলে, ওখানে কোনো অস্টিওমা থাকলে, তারপরে ওখানে অন্যান্য অনেক ডিজিজ আমরা এরকম দেখছি। মেডিকেটেড প্যাক ইজ কেপ্ট ইন দ্য অ্যান্ট্রাম এন্ড ইজ ব্লকড থ্রু দ্য অ্যান্ট্রোস্টমি। এই নাকের সাথে একটা অ্যান্ট্রোস্টমি করে নাকে দিয়ে আমরা এই প্যাকটা বের করে নিয়ে আসি এবং 48 আওয়ার্স 36 to 48 আওয়ার্স পরে এই যে নাকের প্যাক আমরা নাক দিয়ে এটা
বের করে দেই এবং এটাকে আমরা সেলাই করে দিই, অ্যাবজর্বেবল সুসের ম্যাটেরিয়াল দিয়ে এটা সেলাই করে দিই। এটাই হলো এই অপারেশন অফ কার্ডওয়েল-লাক অপারেশন। এই যে এখানে সেলাই করে দিলাম সাবলেভিয়াল, যে ইনসিশন গুলো এমন ভাবে দিতে হয় সুতাগুলো যাতে করে কোনোটা মুখ ভিতরে না থাকে, একদম ভিতরে ঢুকে যায়, বাইরে যেন না থাকে, রোগীকে যেন বিরক্ত না করে। আর এখন আমরা বেসিক্স, এরপরের অপারেশন হলো ফ্যাস, এন্ডোস্কোপিক ফাংশনাল এন্ডোস্কোপিক সাইনাস সার্জারি। এটাও সার্জিক্যাল প্রসিডিউর। আমি এখানে কেউ কনফিউজড হয়ে যায় না, কারণ এই পর্যন্ত হলো ওল্ড প্রসিডিউর। এখনকার প্রসিডিউর হলো যে নাকের একদম ভিতরে ঢুকে টেলিস্কোপ দিয়ে মনিটরে দেখে আমরা প্রত্যেকটা জিনিস আমরা ম্যাক্সিলারি সাইনাসে ঢুকবো আপনার এই ল্যাটারাল ওয়াল অফ দ্য নোজ দিয়ে, এবং ইনফান্ডিবুলাম এবং আনসিনেট প্রসেসকে কাটলে ম্যাক্সিলারি সাইনাস ওপেন হয়ে যায়। এবং ম্যাক্সিলারি সাইনাস ওপেন হলে এই টেলিস্কোপ দিয়ে দেখে তারপরে আমাদের ওরকম বাঁকা পিছনে কাটা, সামনে কাটা, উপরে কাটা, নিচে কাটার, বাঁকা করে সাইনাসের ভিতরে ঢুকার বিভিন্ন রকমের ফরসেপ আছে, এগুলা দিয়ে আমরা এন্ডোস্কোপিক সাইনাস অপারেশন করে থাকি। এই এন্ডোস্কোপিক সাইনাস সার্জারি এগুলা দিয়ে ম্যাক্সিলারি সাইনাস, ফ্রন্টাল সাইনাস, ইথময়েডাল সাইনাস সবগুলোকে অ্যাপ্রোচ করা যায়। এবং এই অপারেশন আমি পরে আপনাদেরকে একটু দেখাবো। শুধু এইগুলা এত কঠিন অপারেশন গুলা দেখাচ্ছি শুধু ধারণা পাওয়ার জন্য যে অপারেশন গুলা এইভাবেই করা হয়। আপনারা যদি একটা বেসিক ধারণা থাকে তাহলে কিন্তু আপনারা রোগীদেরকেও পরবর্তীতে সাপোর্ট দিতে সুবিধা হবে। কেমন? আসেন আমরা মানে sinus surgery. Middle turbinate, lateral wall of the nose, this is the sinus. Turbinate পাশে ওই পাশে থাকে সেপ্টা। এখানে যখন আপনি ঢুকলেন টেলিস্কোপ দিয়ে দেখে এই যে এটা সেপ্টা, এটা মিডল টার্বিনেট, এটা ইনফিরিয়র টার্বিনেট, এটা আনসিনেট প্রসেস। এই আনসিনেট প্রসেসটা কেটে দিলে এখানে সাইনাস এত সুন্দর করে দেখা যায় ভিতরে কাজ করার সময় যে এই যে এটা কাটলে ব্লাড তো থাকবেই, কিন্তু ব্লাডের মধ্যে যখনই আপনি কাইটা পরিষ্কার করবেন তখন আপনাকে সারাক্ষণ খুঁজতে হবে যে এইদিকে দেখেন ভালো করে একটু ভিতরে পাস দেখা যাচ্ছে যে সাইনোসাইটিসের পুঁজ ছিল, এই ভিতরে দেখা যায় ম্যাক্সিলারি সাইনাসের একটু দেখা যায়, তার মানে এর ভিতরে পুরাটাই ম্যাক্সিলারি সাইনাস। একটা গর্তের মধ্যে ঢুকলাম, এটা পুরাটা আমরা আনসিনেট প্রসেসটা পুরা কেটে দিলে, আনসিনেট প্রসেস কেটে দিলেই ভিতরে আপনার ম্যাক্সিলারি সাইনাস এই পাশে আর ওইদিকে বুলা ইথময়েডালিস তখন দেখা যাবে। Sometimes sensitive process comes out as one piece is shown here, often in multiple fragments. এই অপারেশন গুলো আপনাদেরকে একদম আপনারা তো কেউ করবেন না, কিন্তু করবেন যখন স্পেশালিস্ট হবেন বা ট্রেনিং করবেন সাবজেক্টে চলে আসবেন, এই যে দেখেন ম্যাক্সিলারি সাইনাস। কিন্তু জিনিসগুলো একটা পরিষ্কার ধারণা হলে প্রিন্সিপাল অফ সার্জারিটা, তাহলে আমরা এই যে ম্যাক্সিলারি সাইনাসের ভিতরে ঢুকলাম, এটা বুলা ইথময়েডালিস, এটাও ভেঙে দিচ্ছি। হ্যাঁ, তারপরে ethmoid বুলা বা বুলা ইথময়েডালিস। এরপরে আমরা এরপরে একটা গ্রাউন্ড লিমিনার বলে, এগুলা যারা এখানে ছোট ছোট অপারেশন গুলা প্র্যাকটিস করবেন তারা জানবেন, কিন্তু এটা এই অপারেশন গুলো আমরা এইভাবে বিদ্যুতে করে, আমি হলি ফ্যামিলিতে কাজ করি, এখন তো কোভিড সিচুয়েশন অন্য কথা, কিন্তু আমরা এগুলো রুটিনলি এই সমস্ত অপারেশন করতাম। সব ইনস্ট্রুমেন্ট আমাদের এই সব মেডিকেল কলেজে এখন এই সমস্ত ইনস্ট্রুমেন্ট অ্যাভেলেবল। একটা সময় ছিল এগুলা কোথাও ছিল না, খুব কষ্টে ছিল। এই যে ওখানে ম্যাক্সিলারি সাইনাসের পিছনে যে ইথময়েডাল সাইনাসের, এই যে ইথময়েডাল সাইনাসের গুলার পরে এখন এটা ল্যামিনার গ্রাউন্ড লিমিনার ভাঙার পরে মিডল গ্রুপ অফ ইথময়েডাল সাইনাসে চলে গেলাম। পোস্টেরিয়র গ্রুপ অফ ইথময়েডাল সাইনাস ল্যাটারালি অপটিক নার্ভ এবং স্প্যানার সাইনাসের পাশে থাকে। একদম পরিষ্কার ডিজিজ থাকলেও একদম ক্লিন করলে দেখা যায়, পলিপ থাকলেও এরকম করে ওপেন হয়ে চলে আসে। কেমন? আমি এখানে সাইনাসাইটিসের উপরে অপারেশনটা বেশি দেখা ফেলতেছি এটা জানার জন্য যে এই যে ভিতরে যদি সাইনাসের ভিতরে যে পলিপ হলো, পলিপ যে বনি ক্যাভিটি থেকে আসলো, এই ক্যাভিটি যদি পুরোটাই পরিষ্কার করে দেওয়া হয় তাহলে এটা রিকারেন্স হবে কি করে? এটা আরো পরিষ্কার করে দেখা একই রকমের জিনিস। দেখেন এখান থেকে যে কাটার পরে আমি একই জিনিস দেখাচ্ছি কেন, এটাতে একদম এই যে ল্যাটারাল নেজাল ওয়াল, the initial injections are placed just anterior to the maxillary line.
which represents the junction of the ascending process of the maxilla with the uncinate process. Injections are also placed in the anterior aspect of the middle turbinate. Middle turbinate একটা local injection দিলে এই জায়গার পুলাটার vascularity যদি আপনার কমে যায়, vascularity কমে যায় মানে এটা highly vascular region, local anesthetic agent দিলে bleeding কম হয়। এরপর আমরা একটু প্যাক দিয়ে রাখি, তারপরে প্যাকটা খুলাইলে জায়গাটা আরো সুন্দর টেলিস্কোপে ভালো দেখা যায়। Aspect of the middle turbinate. This injection infiltrates posteriorly towards the sphenopalatine region. Sphenopalatine region দিকে আমরা পিছনের দিকে গেলে, কারণ sphenopalatine artery ছিল main blood supply of this region. Septum অথবা lateral wall sphenopalatine artery, the artery of epistaxis, এখানে যে আমরা গজ দেই, sphenoid region with enlargement of the sphenoid ostium. Once nasal packing containing a 4% cocaine solution has been removed, cocaine আমাদের দেশে পাওয়া যায় না, cocaine ইউরোপে, অস্ট্রেলিয়াতে, কানাডাতে, আমেরিকাতে উন্নত দেশগুলোতে সবাই ইউজ করে। এই জানসিনের প্রসেস সবচেয়ে ভালো হলো টেলিস্কোপ দিয়ে বলে মানে ভিজুয়ালাইজ করা, bone as well as an additional layer of mucosa on the lateral aspect of the uncinate process. Once the incision has been taken superiorly to the region of the frontal recess, is then continued in an inferior direction towards the maxillary sinus ostium. Uncinate process সরাই ফেললে maxillary sinus দেখা যায়। maxillary sinus হলো main sinus যেটা ডিজিজ বেশি হয় এবং এটা ক্লিয়ার করে দেয়া যায়। ইথমার্ড sinus ও ক্লিয়ার করে দিতে হবে একটা একটা করে, ফ্রন্টাল sinus ও ক্লিয়ার করে দিতে হবে উপরের দিকে। এই যে এটা যেখানে মিডিয়ালি এখানে ফ্রন্টাল sinus এর opening, which is rotated. Once the uncinate process has been removed, the ethmoid bulla as well as the maxillary ostium are evident. The ethmoid bulla is entered with a small spoon turret to reveal normal perimucosa within the ethmoid sinus. This patient underwent sphenoethmoidectomy as an initial step to left endoscopic orbital decompression surgery for Graves orbitopathy. The ethmoid bulla, mucosa, as well as any septa of anterior ethmoid cells are grasped with by the Blakeslee forceps and removed. চোখের ভিতরে ঢুকে অরবিটাল ফ্যাট, এগুলো অনেকবার অনেকে নিয়ে আসছে। ইভেন উপরের দিকে যদি ক্রিবিফর্ম ফ্লেট হতে ইথমার্ড ভেঙে দেয় না বুঝে, তাহলে কিন্তু সিএসএফ লিকেজ পর্যন্ত হয়। এগুলো কিন্তু ডেঞ্জারাস কমপ্লিকেশন। কাজেই টেলিস্কোপে যা দেখা যায় দেখে চিনে বুঝে একটা একটা করে কেটে তারপরে The basal lamella is entered with a small spoon turret at the junction of the vertical and horizontal components. This opening is then enlarged as the vertical portion of the basal lamella is lifted away from the roof and the posterior ethmoid sinus air cells are exposed. The vertical portion of basal lamella is then grasped with a straight Blakeslee forceps and removed. The exposed maxillary ostium is enlarged in an anterior direction with backbiting forceps. Care is taken to only remove thin bone so as not to enter the nasolacrimal duct, which is almost always surrounded by thick bone and lies approximately 1 centimeter anterior to the natural ostium of the maxillary sinus. এদিকে maxillary sinus, এখানে ইথমার্ড একদম রিমুভ করে ফেললাম, এরপরে পিছনে স্প্যানার্ড sinus আছে পিছনে, এটা মিডল টার্বিনেট তার জায়গা রয়ে গেল। এটা তো once the maxillary sinus ostium has been sufficiently enlarged, অস্টিয়াম বড় হলে ভিতরে একদম পুরো দেখা যায়। এখানে যে কোনো ডিজিজ থাকলে ক্লিয়ার করে দেয়া যায়, এটা পরিষ্কার করে এখানে নাজোলাক্রিমাল ডাক্ট এই লাইনে যাতে করে ইনফিরিয়র মিয়েটাসে যায় না, এটা ইনজুরি হলে আবার চোখ থেকে পানি পড়া শুরু হয়। ইপি4 nasal endoscope, আমরা এই অপারেশন শুরু করেছি অনেক বছর, আজকে প্রায় 25 বছর এই সার্জারি করি এবং দেখা গেছে যে আমার এই ক্রিমাল ডাক্টও ইনজুরি হয়েছে, সিএসএফ রাইনোরিয়াও হয়েছে, সবই হয়েছে কমপ্লিকেশন, এবং সব কমপ্লিকেশনই পরবর্তী আমাকে ট্রিটমেন্ট করতে হয়েছে আমারগুলো।
কাজেই অপারেশন অনেক অপারেশন সব মানুষের নাকের ভিতর তো আর একরকম না, কাজেই এটা minimally invasive surgery used to restore the sinus health. যেমন ফেস এখানে ডিপ্রাইডার একটা মেশিন আছে যেটা দিয়ে নাকের পলিপগুলো আমি যেমন এর আগে এতক্ষণ দেখালাম ফরসেপ দিয়ে ছিঁড়ে নিয়ে আসবো, তা না করে এই যে ইকমডাল পলিপ, অনেক পলিপ ভর্তি, এখানে একটা ডিপ্রাইডার মেশিন আছে এটা দিয়ে সাক করে নিয়ে আসা বা কেটে 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 এরকম। এটা কিন্তু ইলেকট্রিক্যাল ড্রাইভের একটা মেশিন এবং এই ইলেকট্রিক্যাল ড্রাইভের মেশিনে Last endoscopic sinus surgery মানেটা হলো দেখতেছি আমরা কোন সাইনাসে আছি উপরে আছি, কিন্তু ইমেজ উপরে মাথার কাছে দেখা যায় ইম্পর্টাল সাইনাস কতটুকু আমরা স্ট্যান্ডার্ড সাইনাস কতটুকু CSL যদি আমরা আনার সময় তারপরে চোখ শুদ্ধ কথাটা করার জন্য এখন আমার place on the patient, and the other is placed on the arrows. Research can be identified at all times of three dimensions as shown আমাদের এই যে সাইনাসের গ্যাস অপারেশন স্কিন ছবি দিয়ে কিন্তু যেটা ফ্রন্টাল সাইনাসটা ওপেন করে কোথায় ফ্রন্টাল টাইম দিয়ে এটা ওপেন করে সাইনাস এবং ইনফ্লোরাল সাইনাস এগুলো ওপেন করে মিলিমিটারের মধ্যে আমরা স্টিমুলেটর কমপ্লেক্স কথা বলছি সাইনাস গুলো প্রপার ড্রেনেজ এবং এগুলো ইম্পর্টেন্ট
এগুলোকে আমরা চাইবো functioning and operation of the system. Success of surgery. জাতীয় কমপ্লিকেশন হওয়া তারপরে হয়ে যাওয়া রাইনোরিয়া হওয়া এটা সার্জারি করে আমরা যেটা সংক্ষেপে নিলাম আমরা সাধারণত আমরা বলি যে acute maxillary sinusitis 2 উইকস বা 3 উইকস বা ম্যাক্সিমাম 4 উইকস পর্যন্ত হলেও আমরা acute এর মধ্যে ধরি। বাই ডেফিনিশন আফটার 4 উইকস সাইনোসাইটিস কন্টিনিউ করলে এটা আমরা ক্রনিক ম্যাক্সিলারি সাইনোসাইটিস আমরা ধরে থাকি। acute maxillary sinusitis এর acute সিম্পটম গুলা নাক বন্ধ হয়ে গেছে, সর্দি লেগে গেছে, মাথা ধরছে, জ্বর লাগছে, উইকনেস, এই সমস্ত জিনিসগুলা কখনো নাক থেকে ব্লিডিং, এই সমস্ত জিনিসগুলো হলো খুব কমন। এই সিমটমের সাথে আমরা যদি এক্সরে করে থাকি, এবং আমি দেখিয়েছিলাম এক্সরে প্যারানাসাল সাইনাস অক্সিপিটোমেন্টাল ভিউতে একিউট ম্যাক্সিলারি সাইনোসাইটিসে ফ্লুইড লেভেল এবং গ্যাস শ্যাডো থাকে, কাজে ওটা দিয়ে আমরা ডায়াগনোসিস করি এবং ট্রিটমেন্ট করার জন্য পেশেন্টকে একটা কনজারভেটিভ ট্রিটমেন্ট দিয়ে থাকি 2 সপ্তাহের জন্য। সেখানে সংক্ষেপে ছিল এই যে আমরা নাকে ড্রপ দিয়ে থাকি অক্সিমেটাজোলিন অথবা জাইলোমেটাজোলিন 4 ফোঁটা করে প্রতি নাকে দিনে 3 বার করে 10 দিন, একটা সিস্টেমিক ডিকনজেস্ট্যান্ট, একটা অ্যান্টিহিস্টামিন দিয়ে থাকি, ফর এক্সাম্পল ফেক্সোমেনারবেন 120 মিলিগ্রাম ডেইলি ফর 1 মান্থ। তারপরে অ্যানালজেসিক দিয়ে থাকি প্যারাসিটামল, একটা অ্যান্টিবায়োটিক দিয়ে থাকি, ফর এক্সাম্পল আমরা সিপ্রোফ্লক্সাসিনে দেই আর অ্যামোক্সিসিলিনে দেই, অ্যামোক্সিসিলিন এবং ক্লাবানিক অ্যাসিডের অ্যামোক্সিসিলিনের কম্বিনেশন ওয়ার্সে দিনে 3 বার করে 10 দিন দিতে হয়, আর সিপ্রোফ্লক্সাসিন দিলে 2 বার করে দিতে হয়। একটু লোকাল ডিকনজেস্টেন্ট মধ্যে স্টিম ইনহেলেশন এবং নাকে ড্রপ এগুলো দিয়ে পেশেন্টকে অ্যানালজেসিক প্যারাসিটামল খেতে দিয়ে আমরা সাধারণত দেখি 2 সপ্তাহ বা 3 সপ্তাহের মধ্যে পেশেন্ট সাধারণত ভালো হয়ে যায়। যদি একিউট সাইনোসাইটিস রেজলিউশন না হয়, ক্রনিক না হওয়ার আগেই 4 সপ্তাহ 6 সপ্তাহের মধ্যে এটা কিন্তু এন্ট্রাল ওয়াশ আউট, এই যে আমি দেখিয়েছি বাইলেটারাল এন্ট্রাল ওয়াশ আউট, এক্সরেতে যদি দেখা যায় একদিকে সাইনাসের মধ্যে পুজ ভর্তি আছে, ডেফিনিট হইতে পারলে ওইটা ক্লিয়ার করে দিলেই ভালো। এবং একটা প্রিন্সিপাল হলো যে সবসময় 2টা সাইনাস পরিষ্কার করে দেয়া। অনেকে বলবেন যে আমরা একদিকে রোগ হলো 2টা সাইনাস পরিষ্কার করতে পেশেন্টের কষ্ট বেশি হলো, কেন আমরা এরকম করতে যাব? এখানে যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হলো যে অনেক সময় দেখা যায় এক্সরেতে যে ডিরেকশন দিচ্ছে এটা রাইট সাইড এটা লেফট সাইড ভুল হতে পারে। অনেকে আবার আরেকটা প্রিন্সিপাল মনে করেন, এক্সরেতে দেখা গেল ডান দিকে সাইনোসাইটিস, ডান দিকটাই প্রথমে ওয়াশ করলে যদি দেখি যে গড়গড়াইয়া পুজ আসলো, তাহলে আর বাম দিকটা না ধরলেও চলে, এরকম একটা প্রিন্সিপালও যাওয়া যেতে পারে, যে অথবা লেফটটাতে এরকম দেখলে যে ওইটা করলাম না। এটা করার পরে আসলো আমাদের ক্রনিক ম্যাক্সিলারি সাইনোসাইটিস, যেটা ডিউরেশন বেশি, যেটা সিমটম অনেক কমে গেছে বাট কন্টিনিউয়াস সিমটম, পোস্ট নেজাল ড্রিপ, নেজাল ডিসচার্জ, হেডেক, তারপরে হলো কিন্তু দাঁতের ডেন্টাল অরিজিন যদি হয়ে থাকে তাহলে টুথেক এবং
দাঁত এটা সবসময় মানুষকে বিরক্ত করতে থাকে। এবং আমাদের কাছে আসার পরে আমরা কি করি, একটা এক্স-রে প্যারানাসাল সাইনাসেস অক্সিপিটোমেন্টাল ভিউ, এক্স-রে প্যারানাসাল সাইনাসেস সাইনাস ভিউ, আমরা এটা এক্স-রে করতে দিলাম। এবং এক্স-রে করার পরে যখনই এক্স-রেতে দেখা গেল বা সিটি স্ক্যান করলাম, যখন দেখা গেল এখানের মধ্যে পাস ভর্তি, গ্রানুলেশন টিস্যু ভর্তি, ইনফেকশন হয়ে আছে, তাহলে সাইনাস অরিজিন যেটা, সেটার এই ট্রিটমেন্টগুলোর কথা আমরা বললাম। ডেন্টাল অরিজিন যেটা, সেখানে যদি যে একটা অফেন্ডিং টিথ যদি ডেফিনেটলি আমরা ডায়াগনোসিস করতে পারি, আপার মোলার টিথের মধ্যে যে অথবা প্রিমোলার টিথ মেইনলি রিলেটেড, এবং এগুলোর মধ্যে একদম ইনফেকশন হয়ে খেয়ে গেছে, এখান থেকে ইনফেকশন হচ্ছে, ব্যথা হচ্ছে, তাহলে এটা তুলে ফেলতে হবে। এবং ইয়ে করার সময় যদি এটা ম্যাক্সিলারি এন্ট্রামের মধ্যে, ওরাল ক্যাভিটি থেকে এন্ট্রাম পর্যন্ত ফিস্টুলা হয়ে থাকে, তাহলে ওখানে কিন্তু একটু স্টিচ দিয়ে আসতে হবে, বন্ধ করে দিতে হবে এটা, তাইলে এটা। এবং ইন্টারনেজাল এন্ডোস্টমি না করলে এটা কার্লোয়েলাক অপারেশনটা কমপ্লিট হয় না। কার্লোয়েলাক অপারেশনের যেটা আমরা দেখিয়েছি ওটা 4টা পার্ট, কার্লোয়েলাক অ্যাপ্রোচ এটাকে বলে, এবং এই অপারেশনের প্রিন্সিপালের 4টা পার্ট। একটা হলো সাবলেভিয়াল ইনসিশন, আর একটা হলো এন্টারিং ইনটু দ্য ম্যাক্সিলারি সাইনাস থ্রু দ্য ক্যানাইন ফোসা, আর একটা হলো যে ম্যাক্সিলারি সাইনাসের ভিতরে যে প্যাথোলজি আছে এটা ডিল করা, এবং লাস্ট স্টেপ হলো ইন্টারনাসাল এন্ডোস্টমি, নাকের ভিতরে যোগাযোগ করে দেয়া, এবং অপারেশন করার পরে কিন্তু প্যাক দিয়ে আসতে হবে। এটা অপারেশনের এভাবে কোনো পার্ট না, এটা অপারেশনের একটা অংশ। হ্যাঁ, পার্ট না অংশ মানে হলো যে অপারেশনের প্রসিডিউর ওগুলা, আর যেহেতু নাকের এদিকে সবকিছু কোনো না কোনো সময় হেমোস্টেসিস করার জন্য কিছু প্রসিডিউর ফলো করতে হয়। এটা হলো ক্রনিক ম্যাক্সিলারি সাইনোসাইটিস, এবং সাথে ইথময়েডাল পলিপও থাকে, সাথে ম্যাক্সিলারি অ্যান্টাল পলিপও থাকে, এগুলা আমাদেরকে ক্লিন করে দিতে হয়। এবং সার্জিক্যাল ট্রিটমেন্ট অফ এই ক্রনিক ম্যাক্সিলারি সাইনোসাইটিস স্টেপ বাই স্টেপ যে ইভ্যালুয়েশন হলো, এটা হলো কার্লোয়েলাক অপারেশন আমরা এখন আর খুব একটা করি না। আমরা যেটা করি সেটা হলো এন্ডোস্কোপিক সাইনাস সার্জারি করে থাকি। এবং ফাংশনাল এন্ডোস্কোপিক সাইনাস সার্জারিতে এই যে দেখলাম আমরা যে নাকের ভিতর দিয়ে টেলিস্কোপ দিয়ে দেখে মিডল মিয়েটাসের মধ্যে ঢুকে আপনার প্রথমে আনসিনেট প্রসেস কেটে ফেললে আমরা দেখা যায় যে ম্যাক্সিলারি সাইনাসটা ওপেন হয়ে গেল। এটা আনার পরে বুলা ইথমার্ট দেখা যায়, ম্যাক্সিলারি সাইনাসের ভিতরের যত ডিজিজ আছে ট্রিট করা যায়, তারপরে ইথমার্ডাল এয়ার সেল ক্লিয়ার করে দেওয়া যায়, স্প্যানোডাল সাইনাস ক্লিয়ার করে দেওয়া যায়, এবং মিডল মিয়েটাসের এন্ট্রি পয়েন্ট দিয়ে ফ্রন্টাল সাইনাস পর্যন্ত যাওয়া যায়। কাজেই এটা দিয়ে আমরা এইভাবে ক্লিয়ার করলাম। এটা হলো ফাংশনাল এন্ডোস্কোপিক সাইনাস সার্জারি। কখনো কখনো দেখা যায় যে ভিতরে টেলিস্কোপ দিয়ে, এক হাতে টেলিস্কোপ দিলাম আর এক হাতে যন্ত্র দিয়ে কাটলাম, নিজের কন্ট্রোলটা নাই, ল্যামিনা পেপেরিসিয়া যেটা এটা ভেঙে ফেলতেছি, চোখ টোক ফুলে যাইতেছে পরবর্তীতে, অথবা উপরের দিকে চলে যাচ্ছি যে ওখানে আমরা কি বলে যে সিএসএফ যা লিক করছে পরে, এবং ট্রমার জন্য সিএসএফ লিক করলে আবার সহসা বন্ধ হতে চায় না, ওটা আবার লিক সারানোর জন্য পরবর্তীভাবে আবার সার্জারি করতে হয়, অথবা কনজারভেটিভ ট্রিটমেন্ট দিয়ে অনেকদিন দেখতে হয়। কাজে এই কমপ্লিকেশন গুলা যাতে না হয়, এবং কোনো পলিপ যেন থেকে না যায়, কোনো সাইনাস যেন কমপ্লিটলি আনএক্সপ্লোরড না থাকে, সেই জন্য এখন অপারেশন করার পরে একটা সিটি স্ক্যান করলে দেখা যাবে যে এই সাইনাসটা, ইথময়েডাল সাইনাস পিছনের দিকে এটার পরে এটা রয়ে গেছে, সবগুলা আমরা আনতে পারি নাই। এই জিনিসটা খুব ক্লিয়ার হওয়ার জন্য এখন ইমেজ গাইডেড, ইমেজ মানে হলো সিটি স্ক্যান একটা ইমেজ, এমআরআই একটা ইমেজ, ওই জিনিসটা যেটা করে সেটা হলো যে স্ক্যানের মতো একটা ইমেজিং সিস্টেম, এবং ওখানে ওই ইমেজের স্ক্রিনে সবসময় দেখা যায়। এবং 3 ডাইমেনশনাল ইমেজ, একটা একদম ভার্টিক্যাল কার্ড, একটা হলো করোনাল কার্ড, একটা হলো ভার্টিক্যাল কার্ড, আর একটা হলো হরিজন্টাল কার্ড। 3টা দিকে যদি দেখা যায় যে আমি যে ফরসেপ্টটা ভিতরে ঢুকালাম নাকের ভিতরে, সাইনাসের ভিতরে কোন জায়গাটায় আছে, স্প্যানার্ড সাইনাসের ভিতরে চলে গেলাম, ক্যারোটিড থেকে কত দূরে, পিটুটরি থেকে কত দূরে, বা ল্যাটারাল ওয়ালের অন্যান্য স্ট্রাকচার থেকে কত দূরে, সবগুলো স্ট্রাকচার ওখানে ছবি আসে, ছবি দেখে দেখে কিন্তু ওটার যথেষ্ট ট্রেনিং লাগে ইয়ে করে। আমি এই ব্যাপারে এইটুকু বলবো যে আমরা অনেক কষ্ট করে পিজিতে এরকম একটা ইনস্ট্রুমেন্ট আনছিলাম, কিন্তু এটা প্রপারলি ইউজ হচ্ছে না, কোথায় একটু ডিস্টারবেন্স হতে। এবং আমি এই কথাটা বলবো সবাইকে বোঝার জন্য, আমি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ওদের ওখানে প্রতি বছর একবার করে এগুলোর উপরে ট্রেনিং হয়। আমি মোটামুটি 2-3 বারই এই ট্রেনিং করতে গেছিলাম, প্রত্যেকবারে নিজেকে রিফ্রেশ করতে গেছিলাম। ওদের ওখানে প্রায় 30টারও বেশি স্টেশন আছে, এবং প্রত্যেকটা স্টেশনে একটা একটা করে এই ইমেজের মেশিন দিয়ে রাখছে, যে তুমি দেখো কিভাবে কি করবো, ফ্যাসের অন্যান্য জিনিস আসে। এবং একটা ইমেজ গাইডেড একটা মেশিনের দাম নিয়ার অ্যাবাউট 5 crore, 5 কোটি টাকার মতো দাম। কিন্তু আমরা তো গরিব, আমরা মানে হেলথ এর জন্য আমরা এত কিছু
খরচ করতে আমরা রাজি নাই, কিন্তু আমাদের হেলথের বাজেট কম। অন্যান্য সব উন্নত দেশে হেলথের অনেক বাজেট, সব হসপিটালগুলো প্রপারলি ইকুইপড এবং প্রপারলি এগুলা ইনস্ট্রুমেন্ট সাপ্লাই করে আমাদেরকে। আমরা যখনই কোনো হাসপাতালে করতে যাই, তখনই সরকারি হোক বেসরকারি হোক, সবখানেই আমাদের এই লিমিটেশনগুলো আছে, এগুলোর মধ্যে আমাদেরকে কাজ করতে হচ্ছে। কাজেই আমি সংক্ষেপে ম্যাক্সিলারি সাইনোসাইটিস সম্পর্কে, আর পরবর্তীতে আমি যে সবাই যে মাথা ব্যথার কথা বলে, আমি মাথা ব্যথা হেডেকের উপরে একটা ক্লাস আমি নিব, এই নাকের ইয়েগুলোর মধ্যে, ক্লাসগুলোর মধ্যে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর টুডে। আজকে একটু বেশি সময় নিয়ে কথা বললাম। খুদা হাফেজ।